আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি খবর? চলে আসলাম তোমাদের তৃতীয় অধ্যায়ের যত দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাগুলো হচ্ছে দূর করার চেষ্টা করতে। তো তোমাদের যেই প্রশ্নগুলো আছে, শর্ট শর্ট কোয়েশ্চেন বা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন, এই দুইটা নিয়ে হচ্ছে আজকে আমরা কিন্তু আলোচনা করব। তো আমরা এখানে ফার্স্টে শর্ট কোয়েশ্চেনটা নিয়ে হচ্ছে আলোচনা করব, তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সৃজনশীলের আলোচনায়। তো চলো শুরু করি। তোমাদের সাথে আছি আমি, তোমাদের তানভীর ভাইয়া। তো আমরা মোটামুটি হচ্ছে দেখছি যে এখানে আমাদের যে জিনিসপত্রগুলো তোমরা ইউটিউব থেকে পেয়ে যেতে পারো তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য, এবং তার সাথে সাথে চলছে হচ্ছে আমাদের এসএসসি 2026 এফআরবি। চলো, তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে হচ্ছে শুরু করি। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নগুলা আসলে তোমার কাছে কি জানতে চাবে? তোমার কাছে জানতে চাবে কোনো একটা জিনিসের ব্যাপারে তোমার শর্টে হচ্ছে লিখতে হবে। ওকে, এখন এই জায়গাতে যে জিনিসটা না জানলেই নয় সেটা হচ্ছে, তোমরা মনে করো অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের মতোই আমাদের বড় করে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, কিন্তু ব্যাপারটা সবসময় এরকম না। সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার প্রশ্নটা দেখবা, তোমাকে যতটুকু জিজ্ঞাসা করা হবে ওটা অ্যান্সার করার জন্য যতটুকু লিখতে হয় তুমি ততটুকুই লিখবা। এই জায়গাতে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে দেখবা যে অনেক টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এবং সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলার এক একটার তোমার উত্তর লেখার ধরন কিন্তু এক এক রকম। মানে সবগুলাই যে একদম মনে করো বড় বড় করে লিখতে হবে ব্যাপারটা এরকম না। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন না। অনুধাবনমূলক প্রশ্ন মানে কি? ধরো আমরা সৃজনশীলের খতে যেটা হচ্ছে অ্যান্সার করি, এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, কিন্তু এটা অনুধাবনমূলক প্রশ্ন না। যেমন খেয়াল করে দেখো, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি কেন হয়? এখন এই জায়গাতে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি কেন হয় এই জিনিসটা যে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ, তো এইটা তুমি জাস্ট এটার অ্যান্সারটা মানে রিজনটা, কারণটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন হয়, এটা তুমি যদি কারণটা ব্যাখ্যা করে দাও তাইলেই কিন্তু তোমার অ্যান্সার ক্লিয়ার হয়ে যায়। দেখো, শুক্র গ্রহে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে, এটা আমরা জানি, এবং এই যে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে, এই জন্য হচ্ছে এটার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘের সৃষ্টি হয়। যেমন আমাদের মাথার উপরে মেঘ আছে, সেরকম কার্বন ডাই অক্সাইডের মেঘ সৃষ্টি হয়ে যায় শুক্রতে। এর ফলে হচ্ছে সেইখানে অ্যাসিড বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। জাস্ট তুমি হচ্ছে রিজনটা লিখলা, একটু ব্যাখ্যা করলা যে পৃথিবীর মতো শুক্র একটি বায়ুমণ্ডল রয়েছে কিন্তু এতে অক্সিজেন নাই, সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। দেখো, শতকরা 96 ভাগ কার্বন ডাই অক্সাইড আছে। আর গ্রহটিতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের যে ঘন মেঘ আছে, গ্যাসের যে ঘন মেঘ, তোমাদের বললাম প্রচুর কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে একটা ঘন মেঘের মতো হচ্ছে সৃষ্টি করে, তার ফলে হচ্ছে সেখানে অ্যাসিড বৃষ্টি হয়। ট্রপোপজ দিয়ে বিমান চলাচলের কারণ কি? দেখো, এগুলা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের মতো না, এগুলো জাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন। তোমাকে একটা জিনিসের অ্যান্সার জানতে চাওয়া হয়েছে তোমার কাছে, এবং সেটা তুমি শর্টে লিখবা, যেটা যতটুকু লিখতে হয় অতটুকুই, খুব কমও না খুব বেশিও না, এক্সট্রা কথাবার্তা লেখার দরকার নাই। দেখো, ট্রপোপজ দিয়ে বিমান চলাচলের কারণ কি, এটা জাস্ট তুমি হচ্ছে ট্রপোপজ দিয়ে বিমান চলাচলের কারণটা লিখে দিলে কিন্তু হয়ে যায়। দেখো, বিমানগুলো সাধারণত ট্রপোপজ স্তরের মধ্য দিয়ে চলাচল করে, কারণ কি ওই জায়গাতে আমাদের যে বায়ু প্রবাহ, ওই বায়ু প্রবাহটা মানে বাতাসের যে হচ্ছে প্রবাহ, এটা তোমার স্টেবল থাকে। ওকে, মানে ঝড় ঝড় ঝাপটা এগুলো হচ্ছে হয় না। দেখা যায় কি ঝড় হয় না অনেক সময় আমাদের, এই যে আমরা যে দেখি ঝড় হয়, ঝড়টা কি উপরে তো ঝড় হয় নিচেও হয়, তাই না? বাতাসের ফ্লো তো সব জায়গায় থাকে, কিন্তু ট্রপোপজ এমন একটা জায়গা যেখানে তোমার ঝড়ের প্রাদুর্ভাব মানে ঝড়ের সম্ভাবনা কম, তাই ওই পার্টটা দিয়ে হচ্ছে প্লেন চলে। ঝড়ের মধ্য দিয়ে যদি হচ্ছে প্লেন চলতে যায় তাহলে কিন্তু একটু সমস্যা, প্লেনের ক্ষতি হবে। তো ওরা হচ্ছে এমন একটা জায়গা চুজ করে যেখান দিয়ে তারা শান্তি মতো রিল্যাক্সে যেতে পারবে, কোনো সমস্যা নাই। ওই জায়গাটা হচ্ছে ট্রপোপজ। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে। মানে ধরো তোমাদের যদি আমি জিনিসটা বলি, ধরো এই জায়গা থেকে হচ্ছে, এখানে মনে করো যে ভূপৃষ্ঠ, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে এতটুকু হচ্ছে আমাদের ট্রপোমণ্ডল। আর এই যে এটার ঊর্ধ্বসীমা মানে কি, এটার একদম উপরের যেই হচ্ছে সীমানা মানে উপরের যেই হচ্ছে তোমার বর্ডার মানে ছাদ যেটা, ওইটাকে বলা হয় হচ্ছে ট্রপোপজ। দেখো, খেয়াল করে দেখো, এটা কিন্তু ট্রপোপস না, ট্রপোপজ। বিমানগুলো সাধারণত ট্রপোপজ স্তরের মধ্য দিয়ে চলাচল করে, কারণ এই স্তরটি অত্যন্ত শান্ত এবং এখানে কোনো ঝড় বা বায়ু প্রবাহ নেই। বায়ু প্রবাহ আছে, বাট কথাটা হচ্ছে কি ওই যে উল্টা পাল্টা বাতাস বয় না, যে প্লেনে ধাক্কায় নিয়ে যাবে এরকম অবস্থা কিন্তু হয় না ওই জায়গাতে। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে। এই স্তরের গভীরতা হচ্ছে সরু। দেখো, এইটা কিন্তু অত বেশি ডিপ না, এই স্তরটা অত বেশি ডিপ না। মানে ধরো
তোমার এটার গভীরতা খুবই সরু, এবং তবে এখানে বায়ু স্থির এবং ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব থাকে না। আর এটাই হচ্ছে ট্রপোপজ দিয়ে বিমান চলাচল করার কারণ। সিম্পলি কোত্থেকে আসছে ইনফরমেশনগুলো? বইয়ের মধ্যেই লেখা আছে সুন্দর মতো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য নিজের মতো করে অ্যান্সার দেওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু বইয়ের জিনিসপত্র লিখলেই কিন্তু হয়ে যায়। দেখো, সূর্যকে সৌরজগতের নিয়ন্ত্রক বলার কারণ কি? তুমি জানো এই কোশ্চেনের অ্যান্সারটাই তোমার অনেক কিছু লেখার নাই। এই কোশ্চেনের অ্যান্সারে তোমার কিন্তু অনেক কিছু লেখার নাই। দেখো, গ্রহ উপগ্রহ সমূহ সূর্য নিজেদের পারস্পরিক মহাকর্ষণ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। মানে এই যে সৌরজগতের যেই হচ্ছে তোমার গ্রহগুলো আছে, এগুলা তো আলটিমেটলি সূর্যকে কেন্দ্র করেই ঘুরতেছে মহাকর্ষণ শক্তির প্রভাবে। এদের মধ্যে মহাকর্ষণ শক্তি কাজ করে, এই জন্য হচ্ছে এরা একে অপরকে আকর্ষণ করে, এবং এরা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে চারদিকে, সূর্যের চারদিকে হচ্ছে ঘুরতেছে। তাই সূর্যকে সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক বলা হয়। সূর্যকে কেন্দ্র করেই ঘুরে, তাই হচ্ছে এটাকে কি বলা হয়? এটাকে হচ্ছে তোমার মানে তোমার পুরা সৌরজগতের হচ্ছে নিয়ন্ত্রক বলা হয়। দেখো এই জায়গাতে আরো কি বলছে, বিভিন্ন টাইপের প্রশ্ন হয়। সূর্যের শক্তি তৈরি হচ্ছে কিভাবে? হাইড্রোজেন থেকে যখন হিলিয়ামে পরিণত হয় ফিউশন বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে? ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যখন হাইড্রোজেন থেকে হিলিয়ামে তোমার পরিণত হয়, তোমার ওই সময় হচ্ছে আমাদের সূর্যে শক্তিটা তৈরি হয়। মানে সূর্য যে এত পাওয়ারফুল, সূর্যের যে এত শক্তি, সূর্য থেকে যে আলো আসে, কিভাবে আসে দেখো। সূর্যের শতকরা 55 ভাগ হাইড্রোজেন, 44 ভাগ হিলিয়াম, 1 ভাগ অন্যান্য গ্যাস, এগুলা নিয়ে সূর্য গঠিত। সূর্য কিন্তু পুরোটা গ্যাস দিয়ে তৈরি। কই থেকে আসছে ইনফরমেশনগুলো? বই থেকে আসছে। আণবিক শক্তি সৃষ্টির প্রক্রিয়ায় সূর্য অনবরত হাইড্রোজেন থেকে হিলিয়াম এবং হিলিয়াম থেকে শক্তি তৈরি হয়। মানে আণবিক শক্তি বলতে কি, ধরো এই জায়গাতে ওই যে নিউক্লিয়ার বিক্রিয়াটা বোঝানো হচ্ছে। ধরো হাইড্রোজেন থেকে যখন হিলিয়ামে পরিণত হয়, হাইড্রোজেনগুলা যখন হচ্ছে তোমার হিলিয়ামে পরিণত হয়, তখন হচ্ছে শক্তি নির্গত হয়, এনার্জি বের হয়, বুঝতে পারছো? তো ওই এনার্জিটাই আসলে সূর্যের এনার্জি বা শক্তির সোর্স। কই বলা আছে? তোমার বইয়ে বলা আছে, সুন্দর মতো বইয়ে যতটুক বলা আছে লিখে দিছো, তোমার অ্যান্সার হয়ে গেছে। বুধ গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে কিন্তু তোমার অনেক কিছু টেনে হিচড়ে বড় করার কিছু নাই, ছোট করে হচ্ছে অ্যান্সার দিবা। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য তুমি কিন্তু অনেক সময় পাবা না। প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য তুমি সময় পাবা হচ্ছে কত বলো তো? প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করার জন্য তোমার সময় কতক্ষণ থাকে? সময় থাকে হচ্ছে তোমার 4 মিনিট। 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হয় 40 মিনিট টাইম নিবা তুমি পরীক্ষার, কারণ তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ কত মার্ক? 20 মার্ক হচ্ছে পেয়ে যাচ্ছ, তোমাকে 10টা লিখতে হবে। দুইটা বৈশিষ্ট্য আমি লিখবো। আমি যখন হচ্ছে তোমাদেরকে এমসিকিউর যে হচ্ছে তোমার শিওর শটটা নিছিলাম, তখন তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে প্রথম যে পার্টটা, যে হচ্ছে তোমার গ্রহ উপগ্রহ নক্ষত্রের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার নৈবেত্তিক প্রশ্ন, মানে হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্ন, এছাড়া হচ্ছে তোমার জ্ঞানমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। বাকি পার্টগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। একটা চ্যাপ্টার হচ্ছে গরু ছাগলের মতো পড়লেই হয় না, এটা বুঝতে হবে যে এই চ্যাপ্টারের কোন জায়গা থেকে কি আসে। এটা কে বোঝাবে? আমি তোমাদেরকে বোঝাবো, বলেও দিচ্ছি যে এটা এই পার্টটা দেখো, এটার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। তো বুধ গ্রহের দুটি বৈশিষ্ট্য দেখো। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। পেয়ে গেলা এক, তুমি একটা বৈশিষ্ট্য লিখে ফেলছো। বুধ গ্রহের ব্যাস হচ্ছে 4850 কিলোমিটার এবং ওজন পৃথিবীর 50 ভাগের 3 ভাগের সমান। এছাড়াও তুমি যদি মনে করো যে লেখো যে এতদিনে বুধ হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাও হবে। তো তুমি জাস্ট বইয়ের ইনফরমেশন গুলা 1 1 2 তোমার কিন্তু হয়ে গেছে। এটা লিখতে তোমার 1 মিনিটও লাগবে না, এই 2 লাইন। তো যদি তুমি জেনে থাকো। গ্রহাণুপুঞ্জ বলতে কি বোঝো? শুধুমাত্র তোমার যে যে চ্যাপ্টারটার শুরুর দিকের আলোচনা, এখানে একটা পার্ট আছে, কি পার্ট আছে হচ্ছে তোমার ওই যে তোমার গ্রহ নক্ষত্র মানে জ্যোতিষ্ক যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা। একদম প্রথমের যে পার্টটা চ্যাপ্টারের ওই জায়গাতে গ্রহাণুপুঞ্জ, ঠিক আছে, গ্রহাণুপুঞ্জের একটা আলাদা পার্ট আছে না? এই গ্রহাণুপুঞ্জের ওই জায়গাতে লেখাই আছে যে 1 থেকে 6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে একত্রিতভাবে গ্রহাণুপুঞ্জ বলে। পুঞ্জ মানে কি? একসাথে থাকা, বুঝতে পারতেছো? তো গ্রহাণুপুঞ্জ বলতে এরকম ছোট ছোট গ্রহের মতো যেগুলো আসলে গ্রহ না, এবং ওগুলার ব্যাস দেওয়া আছে। ব্যাস মানে কি? ধরো হচ্ছে এই জায়গাতে দেখো, এটা হচ্ছে একটা গোল্লা। তো এই যে একটা গোল্লা আমি আঁকছি, এটার এইটা থেকে এই পর্যন্ত যে দূরত্ব কেন্দ্র বরাবর, সেটাকে আমরা বলি ব্যাস। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব কেন্দ্র বরাবর, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। তো এই ব্যাসটা, বাস না কিন্তু ব্যাস, এই চ্যাপ্টার না পড়লে তুমি পরীক্ষায় বাস খাবা, সেটা অন্য হিসাব। অনেকে আছে খুবই বুদ্ধিমান স্টুডেন্ট, তারা এই চ্যাপ্টার বাদ দিয়ে দেয়। আরে বাবা, আসেই তো এটা 6টাই চ্যাপ্টার না, এটা বাদ দিয়ে দিলে তোমার আর থাকে কি? এখান থেকে তুমি ইজিলি অনেক অ্যান্সার করতে পারবা। বিজিএস এ নাম্বার পাওয়া অনেক কঠিন, তেল বের হয়ে যায়। বিজিএস এর নাম্বার পেতে এত সহজ না, তো খামখেয়ালি কইরো না। তো দেখো এই যে গ্রহাণুপুঞ্জগুলো, অনেকগুলো এরকম ছোট ছোট গ্রহের মতো, ছোট ছোট গ্রহের মতো, যেগুলা গ্রহ না বাট গ্রহের মতো, এগুলাকে নিয়ে হচ্ছে গ্রহাণুপুঞ্জ গঠিত। মানে অনেকগুলো একসাথে, তাই এটাকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। মানে ধরো এরকম একটা 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 এরকম এরকম মনে করো যে অনেকগুলো একসাথে, ঠিক আছে,
সংখ্যাটা এই জায়গায় দেওয়া নাই, সেগুলোকে একসাথে বলা হয় গ্রহাণুপুঞ্জ। দেখো বলা আছে 1.6 কিলোমিটার থেকে 805 কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহাণুগুলোকে একত্রিত গ্রহাণুপুঞ্জ বলে। এখন এটা তো তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন জিজ্ঞেস করে নাই। জ্ঞানমূলক মানে কি, আমরা সৃজনশীলে যেটা ক এর জন্য লিখি, এটা তো জ্ঞানমূলক তোমাকে জিজ্ঞাসা করে নাই। তোমাকে জিজ্ঞাসা করছে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, কয় মার্কের, 2 মার্কের, এতটুকু লিখলে হবে? একটু লিখতে হবে। দেখো মঙ্গল ও বৃহস্পতির মাঝের পরিসরে, মানে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝের যে জায়গাটা, সেই জায়গায় হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে, মানে ওইটাও সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। মনে করো যে মঙ্গল আর হচ্ছে কি বৃহস্পতি, এই জায়গায় ধরো হচ্ছে মঙ্গল আছে আর এই জায়গায় বৃহস্পতি আছে, আর এই যে মাঝখানে যে কক্ষপথটা, এই কক্ষপথগুলোর মধ্যে দিয়ে হচ্ছে এই গ্রহাণুপুঞ্জগুলা সূর্যকে কেন্দ্র করে হচ্ছে তোমার ঘুরতেছে, বুঝতে পারছো? তো এই ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু একত্রে পুঞ্জীভূত হয়ে পরিক্রমণ করছে, এই পরিসরের মধ্যে আর কোনো গ্রহ নাই, মানে এতটুকু জায়গার মধ্যে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে আর কোনো গ্রহ নাই। এই ছোট ছোট গ্রহগুলো আছে যেগুলাকে হচ্ছে আমরা একত্রে কি বলতে পারি, যেগুলাকে একত্রে হচ্ছে আমরা গ্রহাণুপুঞ্জ হচ্ছে বলতে পারি। তো দেখো পৃথিবীতে জীবজন্তু বসবাস করতে পারার পেছনে কারণ কি, খুবই সিম্পল। এগুলা বইয়ে আছে যে পৃথিবীতে কেন জীবজন্তু বসবাস করতে পারে, নিজের মতো করে লিখে দিবা যে প্রচুর আলো বাতাস দরকার জীবে বাঁচার জন্য, সেগুলো আছে পৃথিবীতে। তাই কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায় এত, মানে সরি, গুরুমণ্ডল কাকে বলে? দেখো আমি কিন্তু বলছি পরের পার্টটা মানে কি, যে ভূ অভ্যন্তরের গঠন, এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীল আসতে পারে। এছাড়া হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, এটার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই। তো বাকি যেই পার্টগুলা, যেমন মনে করো যে আমাদের এই যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখার সময়, ঠিক আছে, ঋতু পরিবর্তন, তারপর কি আছে জোয়ার ভাটা, এগুলা সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখবো একটু পরে সৃজনশীল আমরা যাব। গুরুমণ্ডল কাকে বলে, এটি কি দ্বারা গঠিত হয়? দেখো কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায় এত কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকে গুরুমণ্ডল বলে। ঠিক আছে, মানে জিনিসটা যদি আমরা এমনি আঁকি, তো পৃথিবীর মাঝখানে যেটা, সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের বাইরে যেটা আছে সেটা হচ্ছে গুরুমণ্ডল, গুরুমণ্ডলের বাইরে যেটা আছে সেটা হচ্ছে অশ্বমণ্ডল, আর এর উপরে আছে হচ্ছে তোমার ভূপৃষ্ঠ, গাছপালা, বাড়ি ঘর যেগুলো আছে, যেখানে হচ্ছে মনে করো আমরা থাকি, বুঝতে পারছো? তো কেন্দ্রমণ্ডলের বাইরে দেখো বলতেছে যে কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায় এত কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকে গুরুমণ্ডল বলে। এটা সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতু সংমিশ্রণে এই মণ্ডলটি গঠিত। গুরুমণ্ডল এর ব্যাপারে না আরো অনেক কিছু লেখা যায়, এখানে কম লিখছে। তুমি চাইলে তোমার নাম্বার সিকিউর করার জন্য আরো কিছু লিখতে পারো। তোমার গুরুমণ্ডল পার্টের মধ্যে কিন্তু আরো অনেক কিছু লেখা আছে, তুমি যদি চাইলে লিখতে চাও লিখতে পারো। অনেক সময় তোমাদের মনে হয় যে ভাইয়া এতটুকু লিখলে আমিও 2 মার্ক পাবো, আমার ফ্রেন্ডও 2 মার্ক পাবে, তো আমি কমই লিখি না। দেখো অনেক সময় নাম্বারটাই শেষ না, তুমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার সুন্দর করে লিখছো, তোমার টিচার ওইটা দেখবে এবং তোমার টিচারের কাছে তোমার খাতা এবং তোমার উপর একটা গুড ইমপ্রেশন, ঠিক আছে, গুড ইমপ্রেশন ক্রিয়েট হবে যে এই স্টুডেন্টটা পড়াশোনা করে আসছে। তো দেখা যায় কি এরকম খাতার শুরুর দিকে যদি ভালো জিনিস থাকে, বা তুমি যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার খুব সুন্দর করে লেখো প্রথম দিকেই, তাহলে দেখা যায় কি যে তোমার পরের যে অ্যান্সারগুলা, সেগুলো অনেক সময় দেখা যায় আপ টু দ্য মার্ক না। 5টা সৃজনশীলের মধ্যে 4টা ভালো মতো লেখছো, একটা ভালো মতো লিখতে পারো নাই, ওটা তো দেখবা হচ্ছে অ্যাভারেজে ভালো নাম্বার দিয়ে দিচ্ছে টিচাররা কম লেখার পরেও। এটা করে, এটা হয়। দ্রাঘিমা রেখা কি, সংক্ষেপে রাখো, ঠিক আছে। নিরক্ষরেখাকে তোমার ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে। নিরক্ষরেখা কোনটা, যেটা পৃথিবীর এই যে এই বরাবর যেটা যায়, এরকম যেগুলা যায় একদম মাঝ বরাবর যেটা যায়, পৃথিবীর 2 মেরুর একদম মাঝখানে, ঠিক আছে, পৃথিবীর 2 মেরু থেকে একদম মাঝখানে, ধরো এই যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে, তো এই যে একদম মাঝ বরাবর এই বরাবর যে লেখাটা যায় সেটাকে বলা হয় কি, মাঝে, 2 মেরুর মাঝামাঝি, 2 মেরু থেকে সমান দূরত্বে। 2 মেরু বলতে কি, এখানে উত্তর মেরু আছে, এই জায়গায় দক্ষিণ মেরু আছে, দুটো থেকে সমান দূরত্বে যেটা যায় সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি হচ্ছে তোমার নিরক্ষরেখা। তো নিরক্ষরেখাটাকে আমরা মনে করো যে ধরি এটা হচ্ছে নিরক্ষরেখা, হ্যাঁ, তো এটাকে আমরা হচ্ছে ছোট ছোট ভাগে ভাগ করি, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে ভাগ করি, এবং ওই ভাগগুলোর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর হচ্ছে আমরা রেখা কল্পনা করি, ঠিক আছে, এই যে এরকম আমরা রেখা কল্পনা করি, যেগুলোকে আমরা কি বলবো, যেগুলোকে আমরা বলবো হচ্ছে দ্রাঘিমা রেখা। এগুলাকে আমরা কি বলবো, এগুলাকে উপর থেকে নিচ পর্যন্ত যেগুলা যায় সেগুলাকে আমরা বলবো হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা। নিরক্ষরেখা ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলা কল্পনা করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাকে মধ্যরেখাও বলা হয়, যেহেতু এগুলো মাঝ বরাবর যায়, মধ্যরেখাও বলে। দ্রাঘিমা রেখাগুলোর সমান্তরাল নয়, বরং অর্ধবৃত্তাকার। এগুলো অবশ্যই সমান্তরাল না, তবে প্রতিটি রেখার দৈর্ঘ্য হচ্ছে তোমার সমান, মানে দ্রাঘিমা রেখাগুলো সমান, এগুলো সমান্তরাল না। মানে ধরো হচ্ছে, মানে সমান্তরাল কাকে বলে, যখন হচ্ছে তোমার মানে এইরকম একটা রেখা এটার থেকে সমান দূরত্বে আরেকটা রেখা হচ্ছে যায়, এগুলো সমান্তরাল না, এগুলো এরকম, এই যে এখান থেকে এরকম এরকম এরকম, ঠিক আছে, কিন্তু অর্ধবৃত্তাকার, মানে কি এটা হাফ বৃত্তের অর্ধেক, ঠিক আছে। মানে দ্রাঘিমা রেখাগুলো কিন্তু হচ্ছে তোমার এই যে এরকমই, মানে পাশ থেকে দেখলে আর কি, পুরা গোল না,
বাট অক্ষরেখাগুলো হচ্ছে পুরা পৃথিবী গোল, পৃথিবীর পুরাটা কভার করে, পুরা পৃথিবীর গোলকটাকে কভার করে। বাট দ্রাঘিমা রেখা হচ্ছে যে এইটুক, ঠিক আছে, দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে এইটুক। আর অক্ষরেখাগুলো কি, অক্ষরেখাগুলো হচ্ছে যে এরকম গোল। তাই দ্রাঘিমা রেখাকে কি বলা হয়, দ্রাঘিমা রেখাকে বলা হয় হচ্ছে তোমার অর্ধবৃত্তাকার, এবং প্রতিটার দৈর্ঘ্য হচ্ছে সমান। ওকে, তো দেখো এখানে ছোট একটা জিনিস দিয়ে দিছে, ছোটখাটো ম্যাথও আসতে পারে। কোন স্থানে সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিমে, আমরা জানি যে যদি পূর্ব দিকে যায়, এটা হচ্ছে ধরো পূর্ব দিকে, ঠিক আছে, তোমাদেরকে বলছি এমসিকিউতে, এটা ধরো হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে যদি আমরা যাই সময় হচ্ছে বাড়বে, ঠিক আছে, পূর্ব দিকে যদি আমরা যাই সময় হচ্ছে বাড়বে। আর যদি আমরা পশ্চিমে আসি, কোন দিকে আসি, যদি আমরা পশ্চিমে হচ্ছে আসি, তাহলে সময় কি হবে, তাহলে হচ্ছে সময় কমবে। যদি আমরা পূর্ব দিকে যাই সময় হচ্ছে বাড়বে, যদি আমরা পশ্চিম দিকে আসি সময় হচ্ছে কমবে। খেয়াল করে দেখো, কোন স্থানের সময়, মনে হচ্ছে না ম্যাথ এটা আরো ইজি, সময় আরো কম লাগে, পারলে ইজি, না পারলে কঠিন। কোন স্থানের সময় 12টা হলে, মানে কোন জায়গায় 12টা বাজে, তার 10 ডিগ্রি পশ্চিমে, কোন দিকে বলছে, 10 ডিগ্রি পশ্চিমে, তার মানে কি সময় কমবে। 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে, ঠিক আছে, আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য কত, 1 ডিগ্রি দ্রাঘিমা মানে 1 ডিগ্রি দ্রাঘিমার ডিফারেন্সের জন্য, ধরো আমার থেকে তোমার দূরত্ব হচ্ছে, মানে তোমার আর আমার মধ্যে তফাৎ হচ্ছে ধরো 5 ডিগ্রি দ্রাঘিমা, বুঝতে পারছো, মানে তুমি যে জায়গায় আছো বাংলাদেশের আর আমি যে জায়গায় আছি, দুইজনের মধ্যে তোমার ডিস্টেন্স হচ্ছে দ্রাঘিমা 5 ডিগ্রি। তাইলে আমাদের মধ্যে সময়ের ডিফারেন্স কত হবে, প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় ডিফারেন্স হয় হচ্ছে 4 মিনিট, সময় পার্থক্য হয় 4 মিনিট, 5 ডিগ্রির জন্য হবে 4 × 5 = 20 মিনিট, এরকম। তো 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় হচ্ছে তোমার 4 মিনিট, কত, 4 মিনিট হয়, মানে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট সময় চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয় বলতেছি, বাড়ে কমে কেন বলতেছি না, কারণ দ্রাঘিমা যদি তোমার পূর্ব দিকে হচ্ছে বাড়ে, তাহলে হচ্ছে সময় বাড়বে, আর যদি পশ্চিম দিকে থাকে তাহলে হচ্ছে সময়টা কমবে। মানে সময়টা পরিবর্তন হবে ঠিকই, বাড়বে নাকি কমবে এটা কোন দিক তার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো। তো এই জায়গায় কি বলছে, 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত, তো 1 ডিগ্রির জন্য হচ্ছে তোমার 4 মিনিট, তো 10 ডিগ্রির জন্য কত, 10 ডিগ্রির জন্য হচ্ছে 10 × 4 মিনিট, তাই না। তো এখানে কত হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 40 মিনিট। তো এখন 40 মিনিট এটা কি বাড়বে না কমবে, দেখো তো, কোন স্থানের সময় 12টা হলে তার 10 ডিগ্রি পশ্চিমে সময়টা বেশি হবে না কম হবে, পশ্চিমে গেলে কম হয়। তো বাজে হচ্ছে 12টা, 12টা থেকে যদি আমরা 40 মিনিট হচ্ছে বিয়োগ দিই, ঠিক আছে, এরকম তো বিয়োগ হয় না, বাট হচ্ছে জিনিসটাকে আমরা লজিক্যালি তো আমরা লিখতে পারি না, তাই এটাকে আমরা লিখি, দেখো 40 মিনিট যদি আমরা বিয়োগ দিই তাহলে অ্যান্সার কি আসবে, 11টা, ঠিক আছে, 11টা 20 মিনিট, 11টা 20, মানে ধরো কোনো জায়গায় 12টা বাজে, এটা থেকে 10 ডিগ্রি যদি পশ্চিমে যায় তাহলে 11টা 20 বাজবে, 40 মিনিট কম। এটাই দেখো এই জায়গাতে লিখছে যে সানটির সময় হচ্ছে 11টা 40, মানে 11টা 20 মিনিট হচ্ছে হবে। দেখো প্রমাণ সময় বলতে কি বোঝায়, প্রমাণ সময় বলতে আসলে কি বোঝায়, দেখো এখন দ্রাঘিমা রেখা তো একটা দেশের উপর দিয়ে যায় অনেকগুলাই, তাই না, অনেকগুলা দ্রাঘিমা রেখা যাইতে পারে একটা দেশের উপর দিয়ে। তো এখন এক একটা জায়গায় তো দ্রাঘিমা অনুযায়ী সময় এক এক রকম হয়। যেমন আমরা এই ডিফারেন্সটা খেয়াল করতে পারি যখন হচ্ছে ইফতারের সময় হয় রোজার মধ্যে, আমরা দেখি চট্টগ্রামে ইফতার আগে হয়, ঠিক আছে, কারণ চট্টগ্রামের সময়টা দ্রাঘিমা অনুযায়ী বেশি। কারণ কি দেখো, আমি তোমাদের সিম্পলি বলি, তোমাদেরকে হচ্ছে আগের ক্লাসেও আমি হচ্ছে ম্যাপ আঁকা একটু বোঝানোর চেষ্টা করছিলাম, এখানে হচ্ছে একটু এঁকে দিই। দেখো এই জায়গায় যদি আমরা ম্যাপটা আঁকি অনুমানের উপর, দেখো আমি হচ্ছে এই জায়গাতে আসি, এখান দিয়ে যে দ্রাঘিমাটা গেছে, ঠিক আছে, আমি ধরো এই জায়গাতে আসি, এখান দিয়ে যে দ্রাঘিমাটা গেছে, ঠিক আছে, চট্টগ্রাম হচ্ছে এই জায়গাতে, এখান দিয়ে কিন্তু আরেকটা দ্রাঘিমা গেছে, বুঝছো কথাটা। তো এখন আমি আসি হচ্ছে এই জায়গাতে, চট্টগ্রামের উপর দিয়ে যে দ্রাঘিমাটা গেছে এটা আমার পূর্ব দিকে না পশ্চিমে, ডান দিকে গেলে হচ্ছে কি, মানে এই যে ডান দিকে বলতে আমার ডানে, মানে এই দিকে গেলে হচ্ছে তোমার পূর্ব, আর এই দিকে আসলে কি পশ্চিম। মানে তুমি যখন খাতায় লিখবা তখন তোমার ডান দিকে হচ্ছে পূর্ব আর বাম দিকে হচ্ছে পশ্চিম, গেছে কোন দিকে, ডান দিকে, সময় কি হবে বাড়বে, তাই না, সময়টা কি হবে বাড়বে না, মানে সময়টা ওই জায়গাতে বেশি, মানে ওই জায়গাতে সূর্য আগে আগে মাথার উপরে আসে। সময় বেশি মানে কি, তোমার তুমি তোমার জায়গায় মানে তোমার দেশে টাইম বেশি মানে কি, তোমার এখানে সূর্য আগে দেখা যায়, তো চট্টগ্রামে হচ্ছে সূর্যটা আগে হচ্ছে দেখা যায়, আগে ডোবে, তাই হচ্ছে ওই জায়গাতে ইফতারের সময়টা আগে হয়। ঢাকা একটু পরে আসে, রাজশাহী যেহেতু মনে করো যে আরো বামে পশ্চিমে, মানে সময় কমে, মানে রাজশাহীতে সূর্য ডোবে আরো পরে। দ্রাঘিমা তো আসলে ইমাজিনারি জিনিস, মানে কাল্পনিক, কিন্তু লজিক তো আছে না, আমরা কিসের উপর ডিপেন্ড করে এটা সেট করি, মানে যখন হচ্ছে আমার কোন একটা জায়গায় তোমার মাথার উপর সূর্য আছে তখন ধরা হয় যে তখন দুপুর 12টা, কিন্তু আসলে এরকম ভাবে না, স্থানীয় সময়, এগুলোকে স্থানীয় সময় বলে।
বাট স্থানীয় সময় দিয়ে তো দেশ চালানো পসিবল না। ধরো এসএসসি পরীক্ষা শুরু হইলো 10টায়, চট্টগ্রামে শুরু করতে হবে 5 মিনিট আগে, আর রাজশাহীতে শুরু করতে হবে 5 মিনিট পরে। যদি এরকম চিন্তা করে আমরা করি, এটা আসলে প্রবলেমেটিক, প্যারাদায়ক। তাই হচ্ছে আমরা স্থানীয় সময় না দেখে, মানে চট্টগ্রামের টাইম, রাজশাহীর টাইম, ঢাকার টাইম হচ্ছে না দেখে, আমরা একটা তোমার প্রমাণ সময়, মানে একটা ফিক্সড টাইম ধরি পুরা বাংলাদেশের জন্য। বা দেশ যদি খুবই বড় হয়, কয়েকটা ফিক্সড টাইম থাকে, এগুলোকে বলা হয় প্রমাণ সময়। কি বলা হয়? প্রমাণ সময় বলা হয়। ঠিক আছে, তো এই জায়গাতে প্রত্যেক দেশে সেই দেশের মধ্যভাগের কোন স্থানের দ্রাঘিমা অনুযায়ী সে যে সময় নির্ণয় করা হয়, সে সময়কে দেশের প্রমাণ সময় বলে। যেমন আমাদের ঢাকার উপর দিয়ে যেটা যায়, ওটা হচ্ছে আমরা ধরে নিই। অনেক বড় যদি দেশগুলো আছে, মনে করে ইউএসএ, কানাডার মতো যে দেশগুলো আছে, সেখানে হচ্ছে কয়েকটা প্রমাণ সময় লাগে, কারণ বিশাল দেশ। দেখা যাবে কি, ধরো আমেরিকাতে যদি মানে প্রমাণ সময় একটা থাকে, তাহলে দেখা যাবে নিউ ইয়র্কে সকাল 12টা, মানে দুপুর 12টা। টেক্সাসে হচ্ছে মনে করো যে মানে ভোর হইছে, তখন টাইম দেখাইতেছে 12 PM। এখন ভোর রাতে যদি 12 PM দেখায়, তাহলে এটা আজব লাগে না, যে 12টা বাজে মাত্র, ধুর এটা হইলো। তো কয়েকটা হচ্ছে আলাদা প্রমাণ সময় তোমার লাগে। তো যেই দেশগুলা বড়, সেখানে হচ্ছে একাধিক প্রমাণ সময় থাকতে পারে। উদাহরণস্বরূপ আমেরিকা যুক্তরাষ্ট্রে 4টি, কানাডায় 5টি হচ্ছে প্রমাণ সময় প্রচলিত আছে। গেল, চলো আমরা হচ্ছে আরো কয়টা প্রশ্ন দেখব। সৌরদিন কাকে বলে? দেখো, 24 ঘন্টা মানে পৃথিবী মানে নিজের অক্ষে একবার ঘুরে আসতে যে সময় লাগে, অ্যাকুরেটলি হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, সেটাকে আমরা বলি হচ্ছে কি একটা সৌরদিন বলি। আর গোলার্ধে তোমার গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে, মানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল কত? উত্তর গোলার্ধে হচ্ছে গ্রীষ্মকাল, এবং হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে শীতকাল হবার কারণ ব্যাখ্যা করো। উত্তর গোলার্ধে কেন গ্রীষ্মকাল হয়, দক্ষিণ গোলার্ধে কেন শীতকাল হয়? পড়ছো না তোমরা ঋতু পরিবর্তন? ওই কারণটা হচ্ছে সিম্পলি এই জায়গাতে ব্যাখ্যা করে দিবা, 2 দিয়ে দিবা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো এমনই। চলো আমরা হচ্ছে একটু সৃজনশীল প্রশ্ন দেখি, খুবই সিম্পল। আমরা উদ্দীপকটা পরে দেখি, দেখি চলো। সৌর কলঙ্ক কাকে বলে? সূর্যের মধ্যে মাঝে মধ্যে কালো দাগ দেখা যায়, ওই দাগ মানে ওই জায়গাগুলোকে বলা হয় হচ্ছে সৌর কলঙ্ক। ঠিক আছে, মানে সূর্যের মধ্যে কলঙ্ক মানে কি? কালো দাগ। কলঙ্ক কথাটার মানেই হচ্ছে কালো দাগ। সূর্যের মধ্যে মাঝে মধ্যে কালো স্পট, ব্ল্যাক স্পট দেখা যায়, সেগুলোকে বলা হয় সৌর কলঙ্ক। এবং তোমাদের বইয়ে বলা আছে যে ওই জায়গার উত্তাপটা হচ্ছে তোমার একটু কম থাকে, মানে মনে হয় ওই জায়গার অন্যান্য জায়গার, সূর্যের বাকি অন্যান্য জায়গার টেম্পারেচার বা তাপমাত্রা থেকে সৌর কলঙ্কের তাপমাত্রা একটু কম থাকে। সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায়, তাকে সৌর কলঙ্ক বলে। আন্তর্জাতিক তারিখ রেখা কিভাবে সময়ের অসুবিধা দূর করে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আন্তর্জাতিক তারিখ রেখার যে পার্টটা আছে, এই পার্টটা যদি তোমার ভালো মতো পড়া থাকে, তাহলেই তুমি হচ্ছে জিনিসটা অ্যান্সার করতে পারবা। আন্তর্জাতিক তারিখ রেখার ফলে কি, মানে আমরা মনে করো যে মানে সময় যোগ করব না বিয়োগ করব, আন্তর্জাতিক তারিখ রেখা না থাকলে দেখা যাইতো কি, যে আসলে আমরা সময়টা ঠিকমতো নির্ণয় করতে পারতেছি না। দেখো বলতেছে কারণ কি, 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আর 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা সেম জিনিস। হ্যাঁ, তো এখন 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা যদি সেম লাইন হয়, তার মানে কি ওই লাইনের নিচে যত জায়গা আছে, ওই জায়গাতে হচ্ছে তোমার মনে করো 24 ঘন্টা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। কারণ পূর্ব দিকে গেলে আমরা যোগ করি, পশ্চিম দিকে আসলে আমরা বিয়োগ করি। তো একটা জায়গাতে দুই রকম টাইম হইতে পারে না। তো আন্তর্জাতিক তারিখ রেখাটা তোমরা দেখবা যে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করে বিভিন্ন মানে জলভাগের উপর দিয়ে নেওয়া হয়েছে, মানে পানির উপর দিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, কিসের উপর দিয়ে নেওয়া হয়েছে? তোমার পানির উপর দিয়ে হচ্ছে নেওয়া হয়েছে, যাতে হচ্ছে তোমার কোনো ধরনের কি না হয়, পানির উপর দিয়ে নেওয়া হয়েছে। কারণ কি? কারণ যাতে তোমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে না হয়। বুঝতে পারছো? তো গেল। এরপর দেখো, চলো এখানে হচ্ছে আমাদেরকে আর কি বলা হয়েছে, প্রশ্নটা চলো আমরা দেখি। তোমাদের মেইন প্রবলেম যেখানে, এক স্থানের সময় শনিবার সকাল 8টা, খেয়াল করো, শনিবার সকাল 8টা হলে তোমার ওয়াই স্থানের সময় হচ্ছে নির্ণয় করো। শনিবার সকাল 8টা আর ওয়াই স্থানের সময় নির্ণয় করো, এক স্থানের সময় এবং ওয়াই স্থানের হচ্ছে সময়। এখন এই জায়গাতে খেয়াল করে দেখো, এক স্থানের সময়টা কি দেওয়া আছে, এক স্থানের তোমার মানে সকাল 8টা হলে ওয়াই স্থানের সময় নির্ণয় করো। একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, সরি। তো সকাল 8টা কোন জায়গার সময়? সকাল 8টা হচ্ছে তোমার এক্স স্থানের হচ্ছে সময়, এক্স এর সময় হচ্ছে সকাল 8টা। এবং তোমার এই জায়গাতে বলতেছে হচ্ছে কি, ওয়াই স্থানের সময় নির্ণয় করো। খুবই সিম্পল। কেন খুবই সিম্পল? চলো আমরা হচ্ছে এখানে একটা স্লাইড অ্যাড করে তোমাদের দেখাই। এক্স এ বলা হইতেছে তোমার সকাল 8টা, কত? এক্স এর সময় হচ্ছে সকাল 8টা। তো এখন আমরা সবসময় সময়ের ব্যাপারে, সময় যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে আমাদের দেখতে হয় কি, দ্রাঘিমা দেখতে হয়। কি দেখতে হয়? দ্রাঘিমা দেখতে হয়। অক্ষরেখা হচ্ছে আমাদের ঋতু, মানে আমাদের মানে কোন জায়গাতে আছে, পৃথিবীর কোন জায়গায় অবস্থিত, গ্রীষ্মকাল না শীতকাল, সেটার জন্য হচ্ছে আমাদের কাজে লাগে। তো দ্রাঘিমা দেখবো হচ্ছে আমাদের টাইমের জন্য। ওকে, তো এক্স স্থানের সময় দেওয়া আছে, ওয়াই স্থানের সময় নির্ণয় করতে হবে। দেখো এখন এক্স এর দ্রাঘিমাটা কত? 180 ডিগ্রি, পয়ের পরে বিসর্গ মানে পশ্চিম দিকগুলোকে ছোট করে লিখছে। তো এক্স এর দ্রাঘিমা কত? এক্স এর দ্রাঘিমা হচ্ছে
80 ডিগ্রি পশ্চিম, এখন এক্স এটাকে হচ্ছে আমি আগে সংক্ষেপে দেখাচ্ছি। তোমার 80 ডিগ্রি পশ্চিম, এক্স এর দ্রাঘিমা হচ্ছে দেওয়া আছে 180, মানে 80 ডিগ্রি পশ্চিম। তারপরে আর কি দেওয়া আছে, ইনফরমেশনগুলো ফিজিক্সের মতোই, ইনফরমেশনগুলো হচ্ছে কালেক্ট করি। চলো, ওয়াই স্থানের সময় নির্ণয় করো। ওয়াই হচ্ছে 80 ডিগ্রি পূর্ব, কত তোমার 80 ডিগ্রি হচ্ছে পূর্ব। এখন ওয়াই এ যদি আমরা আসি, ওয়াই হচ্ছে তোমার 80 ডিগ্রি পূর্ব। এখন আমাকে কি বের করতে বলছে, ওয়াই এর টাইম বের করতে বলছে। কি বের করতে বলছে আমাকে, ওয়াই এর টাইম বের করতে বলছে। এখন দ্রাঘিমা পার্থক্য থেকে সময় পার্থক্য বের করা যায়, সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমার পার্থক্য বের করা যায়। এখানে তোমার কি দেওয়া আছে, দুইটা, তোমাকে এই জায়গাতে দুইটা দ্রাঘিমা দেওয়া আছে। দেখো এই যে 80 ডিগ্রি এবং 80 ডিগ্রি পূর্ব, 80 ডিগ্রি পশ্চিম, দুইটা দ্রাঘিমা দেওয়া আছে। দুইটার মধ্যে ডিস্টেন্স কত, দ্রাঘিমা পার্থক্য মানে কি, তফাৎ জানতে চাইছে তোমার কাছে। তো তফাৎ থাকলে আমরা সময়ের তফাৎ বের করতে পারবো। দেখো যেরকম 80 ডিগ্রি পশ্চিম, চিন্তা করে দেখো, এটা হচ্ছে গ্রিনিচ বা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, মূল মধ্যরেখা। এখন এইটা হচ্ছে তোমার 80 ডিগ্রি পশ্চিম, এই যে এটা ধরো হচ্ছে তোমার 80 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে। আর এইটা হচ্ছে ধরো তোমার 80 ডিগ্রি পূর্ব, কত, এটা হচ্ছে তোমার 80 ডিগ্রি পূর্ব। তো এখন খেয়াল করে দেখো, দুইটার মধ্যে ডিস্টেন্স তোমরা বলবা যে 80 ডিগ্রি, না, দুইটার মধ্যে ডিস্টেন্স কিন্তু 80 ডিগ্রি না। খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি এইদিকে যাই, মূল মধ্যরেখা পর্যন্ত যাইতে হলে আমার কত ডিগ্রি যাওয়া লাগবে, 80 ডিগ্রি যাওয়া লাগবে। আবার এখান থেকে যদি আমি এটাতে যাই, তাহলে কত ডিগ্রি যাইতে হবে, 80 ডিগ্রি যাইতে হবে। মানে ডিস্টেন্স কভার করতে হবে হচ্ছে 80 ডিগ্রি। এখান থেকে মূল মধ্যরেখা পর্যন্ত যাইতে 80 ডিগ্রি, আবার এখান থেকে হচ্ছে আবার 80 ডিগ্রি। তো একটা যদি পূর্বে হয় আর একটা পশ্চিমে হয়, তাদের মাঝখানের ডিস্টেন্সটা কি করে মানে কি করে বের করতে হবে, আমাদের যোগ করে বের করতে হবে। তো দেখো 80 ডিগ্রি যোগ হচ্ছে তোমার 80 ডিগ্রি, মানে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের আছে, আবার এতটুকু হচ্ছে আমাদের আছে, কত, 80 ডিগ্রি যোগ 80 ডিগ্রি মানে কি 160 ডিগ্রি। মানে এক্স আর ওয়াই এর মধ্যে, ঠিক আছে, এই জায়গাতে ধরো হচ্ছে আমাদের আছে এক্স, এই জায়গাতে হচ্ছে আমাদের ওয়াই। এক্স এবং ওয়াই এর মধ্যে ডিস্টেন্সটা বের করতে পারছো তোমরা, ডিস্টেন্সটা কত, 160 ডিগ্রির তফাৎ আছে। তো এখন আমরা সুন্দর মতো ম্যাথটা করব। 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় কত বলো তো, 4 মিনিট। কত, 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। তো 160 ডিগ্রির জন্য তাদের মধ্যে তফাৎটা কি, তাদের যে দ্রাঘিমা, এটা একটা দ্রাঘিমা, এটা একটা দ্রাঘিমা, এটা হচ্ছে এক্স এর দ্রাঘিমা, এটা হচ্ছে তোমার ওয়াই এর দ্রাঘিমা, তাদের মধ্যে, ঠিক আছে। এই যে দেখো এক্স আর ওয়াই দুইটা জায়গা। তো এই এক্স এর দ্রাঘিমা এবং ওয়াই এর দ্রাঘিমা তফাৎ কত, দ্রাঘিমা পার্থক্য কত, 160 ডিগ্রি। 1 ডিগ্রির জন্য আছে, এটা হচ্ছে আমি ইংলিশে লিখি, বাংলায় লিখতেছি কেন, এটা হচ্ছে আমি ইংলিশে যেহেতু লিখছি পুরোটা ইংলিশে লিখি। 1 ডিগ্রির জন্য আমার 4 মিনিট, তাইলে 160 ডিগ্রির জন্য কয় মিনিট বলো তো। সুন্দর মতো তোমরা বলবা যে ভাই গুণ করে দেন, 160 গুণ হচ্ছে আমাদের 4 এত মিনিট। দেখো 4 × 10 = 40, 4 × 6 = 24, মানে হচ্ছে 640 মিনিট। তোমরা গুণ করো নিজের মতো, আমি তো মুখে মুখে করে ফেলছি। তো দেখো 640 মিনিট মানে কত, 640 মিনিট, 600 মিনিট। দেখো আমি এটাকে একটু চিন্তা করি, 640 মিনিট বলতে 600 মিনিটে হচ্ছে তোমার 10 ঘন্টা, কত, 10 ঘন্টা। 10h লিখি, মানে 10h মানে কি 10 ঘন্টা, 10 আওয়ার। আর 40 মিনিট থাকে, আর তো 10 ঘন্টা তোমার 40 মানে মিনিট, কত, 10 ঘন্টা 40, তারপর হচ্ছে তোমার মিনিট। এই 10 ঘন্টা 40 মিনিট তফাৎ আছে এক্স আর ওয়াই এর মধ্যে। দেখছো কিভাবে বের করছে। এখন এক্স আর ওয়াই এর মধ্যে 10 ঘন্টা 40 মিনিট যেহেতু তফাৎ আছে, এখন আমার কথা হচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ওয়াই স্থানের সময় নির্ণয় করো। ওয়াই স্থানের সময়টা হচ্ছে তোমার নির্ণয় করতে বলা হয়েছে। ওয়াই স্থানের সময়টা আমরা হচ্ছে নির্ণয় করবো। এখন ওয়াই স্থানের সময় যদি নির্ণয় করতে হয়, তাহলে বুঝতে হবে যে আমার টাইমটা বাড়বে না কমবে। ওকে, খেয়াল করে দেখো, আমাকে এক্স এর টাইম দেওয়া আছে সকাল 8টা, ওয়াই স্থানের সময় আমার বের করতে হবে। এখন তোমরা চিন্তা করো, এক্স আছে কোথায়, এক্স আছে হচ্ছে আমার পশ্চিমে, এই যে এখানে হচ্ছে আমার এক্স। ওয়াই আছে কোন দিকে, এই যে দেখো এই দিকে। তো আমার কোন দিকে যেতে হবে, ওয়াই এর জন্য ওয়াই কে পেতে হলে আমার কোন দিকে যেতে হবে, পূর্ব দিকে। পূর্ব দিকে গেলে কি হয় বলো তো, পূর্ব দিকে গেলে হচ্ছে আমাদের সময় বাড়ে না কমে, সময় হচ্ছে বাড়ে। তো দেখো পূর্ব দিকে যদি আমি যাই, তাহলে বাজে হচ্ছে আমার কয়টা, সকাল 8টা হচ্ছে আমি বাজে, এটার সাথে হচ্ছে আমি আমার এই যে 10 ঘন্টা, তারপর হচ্ছে তোমার মনে করো যে 40 মিনিট, জাস্ট লিখলাম শর্টকাটে, যোগ করলে কত হয়, 8টা 9 10 11 12, 1 2 3 4 5 6, 6টা 40 মিনিট, কয়টা, সন্ধ্যা 6টা 40 মিনিট, কয়টা হবে, সন্ধ্যা 6টা 40 মিনিট হবে হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ কি, ওটা পূর্ব দিকে, ওয়াই হচ্ছে পূর্ব দিকে, তাই হচ্ছে আমাদের টাইম বাড়ে। সুন্দর মতো ম্যাথটা তোমাদেরকে বুঝাই দিলাম, এতটুকুই সিম্পল। মানে আমি কি করছি দেখো, আমি জাস্ট ফার্স্টে দেখছি আমার কি কি লাগবে, তারপর আমি দেখছি হচ্ছে কি আমার দ্রাঘিমা পার্থক্য কত, তারপর সেখান থেকে আমি সুন্দর মতো সময়ের পার্থক্য বের করছি 10 ঘন্টা 40 মিনিট। তারপর আমি দেখলাম
তো সময়টা বাড়বে না কমবে, বাড়বে, যোগ করে দিছি, শেষ, খেল খতম। তো এটা দেখো এই জায়গাতে সুন্দর মতো হচ্ছে তোমার করে দেওয়া আছে, নাথিং এলস। তোমরা যদি একটু চোখ বোলাও, আমি সরে যাচ্ছি, পজ করেও দেখতে পারবা, যদি একটু চোখ বোলাও তোমরা দেখবা হচ্ছে যা তোমাদেরকে করাইছি তার সাথে হচ্ছে হুবহু মিলতেছে। দেখো ঘতে আমাদের কি বলছে, ঘতে বলছে হচ্ছে একই সময় ওয়াই এবং জেড এই দুই স্থানের মধ্যে তাপমাত্রার কোনো তারতম্য হবে কিনা, অবশ্যই হবে। একটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধে, একটা দক্ষিণ গোলার্ধে। যদি উত্তর গোলার্ধে তোমার থাকে হচ্ছে তোমার গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে হবে শীতকাল। এই যে ঋতু পরিবর্তন থেকে প্রশ্ন করে, এই একটা ম্যাপ দিয়ে দেয় এবং ঋতু পরিবর্তন থেকে প্রশ্ন করে, দেখো এটাকেই হচ্ছে এই জায়গাতে, হ্যাঁ, উদ্দীপক বা চিত্রের চিহ্নিত ওয়াই ও জেড এই দুই স্থান, ঠিক আছে, স্থান দ্বয়ের মধ্যে তাপমাত্রার পার্থক্য হবে, সেটাকে আমরা ব্যাখ্যা করব কি দিয়ে, ঋতু পরিবর্তনের যেই মানে চ্যাপ্টারটা আছে বা যে পার্টটা আছে সেখান থেকে হচ্ছে আমরা জিনিসটাকে তোমার সলভ করব, বুঝছো? ওটা পড়তে হবে, ঋতু কেন পরিবর্তন হয়, এক জায়গায় হচ্ছে গ্রীষ্মকাল, এক জায়গায় তোমার শীতকাল কেন থাকে, ঠিক আছে, 21শে মার্চ, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মনে করো যে 21শে জুন তারিখে বা 23শে সেপ্টেম্বর, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার 22 ডিসেম্বর, এই তারিখগুলোতে কি হয় এগুলো আমাদের জানতে হবে। অনেক সময় তারিখও উল্লেখ করে দেয়, অনেক সময় কি উল্লেখ করে দেয়, তারিখও হচ্ছে উল্লেখ করে দেয়, তখন হচ্ছে তারিখ থেকে আমাদের বুঝতে হয়, দেখবা সুন্দর মতো হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে, এই পার্টটা আমাদের পড়তে হবে, রিডিং পড়া, আর কিছুই না। ওকে, তো দেখো তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, ছকটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও, দুইটা আছে দেখো এই জায়গাতে দুইটা, রাজশাহী বোর্ড 24, রাজশাহী বোর্ডের প্রশ্ন অলওয়েজ কঠিন হয়, তো এটাও একটা কঠিন প্রশ্ন হবে। আমি চলো দেখি, সৌরজগৎ কাকে বলে, আমরা অ্যান্সার দিব সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ধূমকেতু উল্কা নিয়ে যে জগৎ হয় তাকে হচ্ছে তোমার কি বলা হয়, তাকে সৌরজগৎ বলে, সিম্পল। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, সেম কোশ্চেন দুইবার আসছে। আন্তর্জাতিক তারিখ রেখা মানে এই চ্যাপ্টারটা যে কত ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের কোনো পার্ট ফেলে দেওয়া যায় না, এবং ইনশাল্লাহ যদি এই চ্যাপ্টারটাই তুমি পড়ো তাইলে দেখবা হচ্ছে কি তোমার এই একটা চ্যাপ্টার পরে এসএসসি পরীক্ষায় তোমার 35 থেকে 40 মার্ক কভার হয়ে গেছে, 35 থেকে 40 মার্ক কভার হয়ে গেছে, তুমি যদি একটা চ্যাপ্টার ভালো মতো পড়ো, বুঝতেছো, হিউজ কিন্তু। ওকে, তো চলো আমরা প্রশ্নটা দেখি তোমাদের যেটা নিয়ে প্রবলেম। 1 নং ছকের ক চিহ্নিত স্থানের স্থানীয় সময় সকাল 7টা হলে খ চিহ্নিত স্থানের স্থানীয় সময় নির্ণয় করো, কি বলতেছে দেখো, ক চিহ্নিত স্থানের স্থানীয় সময় সকাল 7টা, ক কোথায় আছে চলো আমরা এটাকে একটু খুঁজে বের করি, এই যে ক, এই ক, এবং তোমার এই জায়গায় বুঝতেছো তোমাদের কি বলতেছে, স্থানীয় সময় মানে টাইম নির্ণয় করতে বলতেছে। সময় যখন নির্ণয় করতে বলে তখনই আমাদের আলোচনাটা চলে যায় দ্রাঘিমায়, তখন আমাদের এই অক্ষরেখা নিয়ে কোনো আলোচনা নাই, যখনই হচ্ছে আমাদের টাইম নিয়ে কোনো কথা হবে আমরা দ্রাঘিমায় চলে যাব, বুঝতে পারতেছো? বলতেছে কি দেখো, ক চিহ্নিত স্থানের স্থানীয় সময় সকাল 7টা হলে খ চিহ্নিত স্থানের স্থানীয় সময় নির্ণয় করো, ক আমরা জানি, খ হচ্ছে আমাদের বের করতে হবে, ক আমরা জানি, খ হচ্ছে বের করতে হবে। আর দেখো তোমাদের একটা কথা বলি, আমি তোমাদের শর্টকাট কার্টে হচ্ছে এই জায়গাতে দেখাইছি না, এরকম ভাবে কিন্তু ম্যাথ করা যাবে না, যে ম্যাপিং করে দেখালাম তোমাদের কেমনে হচ্ছে সলভটা হয়, তোমরা এরকম সুন্দর মতো ব্যাখ্যা করে হচ্ছে অ্যান্সার করবা, এরকম ব্যাখ্যা দিয়ে দিয়ে হচ্ছে অ্যান্সার করবে, মনে রাখবে এটা ম্যাথ বা ফিজিক্সের ম্যাথ না, এখানে ব্যাখ্যা করতে হবে বিজিএস যেহেতু। ওকে, তো ম্যাথ ভাইবা কঠিন ভাইব না, এটা খুবই সহজ জিনিসপত্র। 1 নং ছকের ক চিহ্নিত স্থানের স্থানীয় সময় সকাল 7টা হলে ক্ষয়েরটা হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো ক কি, ক দেওয়া আছে 15 ডিগ্রি পূর্ব, চলো আমরা হচ্ছে এখান থেকে করি। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আমাদের ক দেওয়া আছে, ঠিক আছে, ক কি, ক হচ্ছে তোমার 15 ডিগ্রি পূর্ব দেওয়া আছে, কত, 15 ডিগ্রি পূর্ব আমাদের দেওয়া আছে, খুবই সিম্পল। ওকে, 15 ডিগ্রি পূর্ব হচ্ছে আমরা দেখলাম। আর কি দেওয়া আছে আমাদের, খ দেওয়া আছে 75 ডিগ্রি পশ্চিম, এই যে দেখো দুইটা দুই দিকে, খ কত দেওয়া আছে, 75 ডিগ্রি হচ্ছে আমাদের পশ্চিম, 75 ডিগ্রি হচ্ছে আমাদের পশ্চিম দেওয়া আছে। ওকে, দুইটা জিনিস দেওয়া আছে। আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের ক স্থানের সকাল 7টা, ক এর টাইম কখন, ক এর টাইম হচ্ছে আমাদের সকাল, ক এর টাইম হচ্ছে আমাদের সকাল 7টা, কয়টা, ক এর টাইম হচ্ছে আমাদের সকাল 7টা। তাইলে আমাদের এখন কি বের করতে হবে, খ এর টাইমটা হচ্ছে আমাদের বের করতে হবে, দ্যাটস ইট। মানে আমরা এখন হচ্ছে আমাদের খ এর টাইমটা হচ্ছে বের করব, ক এর টাইম আমরা পেয়ে গেছি, ক এর টাইম জানি, খ এর টাইম হচ্ছে বের করব, কেমনে বের করব বলো তো ভাইয়া, দ্রাঘিমা পার্থক্য থেকে সময়ের পার্থক্য বের করে টাইম বের করে ফেলবো, ঠিক আছে। এখন চলো আমরা জিনিসটাকে একটু মাথার মধ্যে ম্যাপিং করি, যেটা কই আছে। দেখো এটা আছে কোন দিকে, 15 ডিগ্রি পূর্বতে, ঠিক আছে, 15 ডিগ্রি পূর্বতে, ধরো এটা হচ্ছে মূল মধ্যরেখা, তো 15 ডিগ্রি পূর্ব মানে হচ্ছে এই যে এইদিকে আছে, ঠিক আছে, কটা এইদিকে আছে, 15 ডিগ্রি পূর্বতে আছে, আর খ আছে 75 ডিগ্রি পশ্চিমে, মানে একটু দূরে আছে, ধরো খ হচ্ছে এই জায়গাতে আছে। কথার কথা, আমি এই জায়গায় অক্ষরেখার কোন জায়গায় আছে এটা দেখলামই না, বাদ, ওই চিন্তা আমাদের নাই। তো ক আর খ হইতেছে আমরা পেয়ে গেছি, ক এবং খ হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন দেখো বলতেছে হচ্ছে কি, আমাদের দ্রাঘিমা পার্থক্যটা বের করতে হবে। দ্রাঘিমা পার্থক্য দেখো, এখান থেকে মূল মধ্যরেখার দূরত্ব হচ্ছে কত, 75 ডিগ্রি, আর এইটার থেকে মানে মূল মধ্যরেখা থেকে আবার ক এর দূরত্ব কত, 15 ডিগ্রি। তো আমরা আমরা কি বলছি যে দুইটা যদি দুই দিকে হয়,
একটা হচ্ছে তোমার পশ্চিম, একটা পূর্বতে যোগ করতে হয়। তো আমরা 75 এবং 15, ঠিক আছে, কত, আমরা আমাদের 75 এবং 15 যোগ করব, কত আসে দেখো, 80, 90 ডিগ্রি আসে। মানে দ্রাঘিমা পার্থক্য, এটা কিন্তু দ্রাঘিমা পার্থক্য। এটা কি দ্রাঘিমা পার্থক্য, মানে কি দুইটা যে জায়গা, এই দুইটা জায়গার মধ্যে ডিফারেন্স কত, দ্রাঘিমার ডিফারেন্স কত, দ্রাঘিমা পার্থক্য হচ্ছে আমরা এই জায়গা থেকে পেয়ে গেলাম। এখন দ্রাঘিমা পার্থক্য থেকে কি বের করা যায় বলতো? দ্রাঘিমা পার্থক্য থেকে সময় পার্থক্য বের করা যায়। কি বের করা যায়? সময় পার্থক্য বের করা যায়। এখন সময় পার্থক্য যদি আমরা বের করি, মানে দুইটা জায়গার মধ্যে সময়ের ডিফারেন্স কত, মানে সময়ের পার্থক্য যদি আমরা বের করি, আমাদের এখন জানতে হবে দুইটা জায়গার মধ্যে সময়ের ডিফারেন্সটা হচ্ছে আমাদের কত। দেখো আমরা জানি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় কত? 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট, তাই না? 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। আবার একটা ইনফরমেশন তোমাদেরকে এমসিকিউতেও দিছি, এটা বলি, 1 মিনিটের জন্য, মানে এটা কি ডিগ্রির মিনিট, 1 মিনিটের জন্য সময় পার্থক্য হয় হচ্ছে তোমার 4 সেকেন্ড। এতটুকু হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, জাস্ট মাথায় রাখো, এটা এখন লাগবে না, জাস্ট তোমাদের বলে দিলাম, বইয়ের মধ্যেই আছে। তো 1 ডিগ্রির জন্য হচ্ছে তোমার 4 মিনিট। 90 ডিগ্রির জন্য কত? 90 ডিগ্রির জন্য হচ্ছে তোমার 90 গুণ 4, কত? 90 গুণ হচ্ছে আমাদের 4, 90 গুণ 4 মিনিট যদি হয়, তাহলে হচ্ছে তোমার 360 মিনিট। সরি, এই জায়গাতে হচ্ছে 960 হয়ে গেছে। এটা মুছে না কেন? ডিজাইন হয়ে গেছে। আরে ইরেজারটা কাজ করতেছে না কেন ফালতু? দেখো এটা কত, এটা হচ্ছে তোমার 360 মিনিট। 360 মিনিট মানে কত বলো তো ভাইয়া? সুন্দর মতো আমরা জানি কি 60 মিনিটে 1 ঘন্টা, মানে হচ্ছে এই জায়গাতে 6 ঘন্টা। তো এখানে আমরা বুঝতেছি যে দুইটার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে তোমার 6 ঘন্টা। কত? 6 ঘন্টা। তো আমার এই জায়গাতে যদি সকাল 7টা বাজে, এটা কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। ক কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। আমাকে বের করতে বলছে কি খ। খ কোন দিকে আছে? পশ্চিম দিকে আছে। টাইম বাড়বে না কমবে? পশ্চিমে আছে মানে হচ্ছে কমবে। তো কত ঘন্টা কমবে আমাদের? 6 ঘন্টা কমবে। তো দেখো এই জায়গাতে ওরা কি করছে, সুন্দর মতো তোমাকে অ্যান্সারটা বের করে দিছে যে হচ্ছে এখানে, মানে এখানে কি ওরা হচ্ছে একটু ম্যাথটা মনে হচ্ছে অন্যভাবে করছে না? ওকে, রাত 1টা, আচ্ছা ওরা ঘুরে ফিরে হচ্ছে একই বের করছে, ওরা রাত 1টা বলছে। ম্যাথ এত কঠিন করে করার কিছু নাই। দেখো আমি তোমাদেরকে এই জায়গায় করেই দিছি কেন হয়েছে এরকম। দেখো 6 ঘন্টা ডিফারেন্স, বাজে হচ্ছে সকাল 7টা, এই জায়গাতে কতে বাজে? সকাল 7টা, তার মানে 6 ঘন্টা আমার কমবে, তার মানে হয়ে যাবে কি তোমার রাত 1টা। খতে কি রাত 1টা, মানে 7টা থেকে তুমি 6 ঘন্টা পিছাও না, কত হয়? রাত 1টা। সিম্পল। এভাবেই হচ্ছে এই ম্যাথগুলো আমরা সহজে করতে পারি। বোঝা গেছে? মানে এই জিনিসপত্রগুলো কিন্তু খুবই সিম্পল এবং ইজি, কঠিনের হচ্ছে কিছু নাই, একদম ইজি জিনিসপত্র। বোঝা গেছে? মাথায় রেখো। তো তারপরে হচ্ছে আমাদের কি বলছে এই জায়গাতে, তো আমরা পড়েই ফেললাম, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর 2 নং ছকের ঘটনাটির প্রভাব ব্যাখ্যা করে। এই যে দেখো এটা কি হইতেছে, জোয়ার ভাটা। জোয়ার ভাটার খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট কি, চার চার ধরনের জোয়ার ভাটা আছে। সেই 4 ধরনের জোয়ারগুলা হচ্ছে আমাদের চিনতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে জোয়ার ভাটার অর্থনৈতিক প্রভাব, একদম লাস্টের যেই পার্টটা, চ্যাপ্টারের একদম লাস্টের যেই পার্টটা, যে জোয়ার ভাটার অর্থনৈতিক প্রভাবটা আসলে কি, মানে জোয়ার ভাটার ফলে আমরা কি কি সুবিধা অসুবিধা পাই। ওই যে ধরো হচ্ছে তোমার বন্দরে হচ্ছে তোমার জাহাজ ঢোকে, বা হচ্ছে লবণ চাষ করা যায়, বা সেচ সুবিধা পাওয়া যায়, এই অনেক কিছু তোমার হচ্ছে এখানে কিন্তু আছে। তো সেগুলোই কি আমরা হচ্ছে বই থেকে পড়ে নিজের ভাষায় সুন্দর মতো ব্যাখ্যা করবো। এখানে কিন্তু আলাদা করে কিছু দেওয়া নাই, যা যা আছে দেখো, জোয়ার ভাটার স্রোত নদী খাতকে গভীর করে, ঠিক আছে, নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয়, বহু দেশে জোয়ার ভাটার স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে। মানে জোয়ার যখন আসে তখন তো আসে, বাট ভাটার পানি যখন নেমে যায়, পানি যখন নেমে যায় তখন এটাতে টারবাইন ঘোরানো হয়, ঠিক আছে, এবং টারবাইন থেকে হচ্ছে তোমার মানে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। যেমন তোমরা অনেকে হচ্ছে সোয়াদেশ, মানে স্বদেশ মুভিটা দেখছো না শাহরুখ খানের? তো ওই মুভিতে দেখবা হচ্ছে টারবাইন ঘুরায় এরা হচ্ছে ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য একটা প্রজেক্ট দাঁড় করায় শাহরুখ খান হচ্ছে একটা গ্রামে গিয়ে। তো জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করতে পারে, আবার ভাটার টানে সমুদ্রে নেমে যায়। কারণ কি, বন্দর তো যেমন মনে করো যে মানে নদীর তীরে হচ্ছে বন্দর হয়, চট্টগ্রাম বন্দর কিন্তু সমুদ্রের উপরে না, নদীর সাথে। তো বড় বড় জাহাজ তো তলা, বড় বড় জাহাজের তলা অনেক ডিপ। তো এগুলা কি মনে করো, যদি পানির ডেপথ কম থাকে মাটির সাথে আটকায়া যায়, নদীর নিচে যে মাটি আছে আটকায়া যায়। তো জোয়ারের সময় কি হয়, পানি উঁচু হয়ে যায় না, পানি বেশি ঢোকে, তখন হচ্ছে এগুলা ঢোকে। আবার ভাটার টানে হচ্ছে, ভাটা যখন টান দেয় মানে পানিগুলাকে তো টানে, পানি তো আবার সমুদ্রে চলে যাবে তাই না, তখন টানে হচ্ছে একদম বের হয়ে যায়। ওকে, কোনো ফোর্সই দেওয়া লাগে না। দেখো এই জায়গাতে আরেকটা প্রশ্ন আমরা দেখব, সেই প্রশ্নটা হচ্ছে তোমার স্থান এ দেওয়া আছে এবং স্থান বি দেওয়া আছে। সৌরকলঙ্ক কি আমরা জানি,
মঙ্গল গ্রহের রং লাল কেন জানো না? মঙ্গল গ্রহের রং লাল কেন দেখো সুন্দর মতো এই জায়গাতে বলা আছে, পড়ো, বইয়ের বাইরে কিছু আছে? মঙ্গল গ্রহের যে হচ্ছে মানে যে পাথর আছে মঙ্গল গ্রহের মানে সারফেসে, মঙ্গল গ্রহের গায়ে যে পাথরগুলো আছে এই পাথরগুলোতে কি পড়ছে? মরিচা পড়ছে। মরিচা পড়লে কি দেখা যায়? রডে যখন মরিচা পড়ে তখন মরিচার রংটা কি হয়? লাল হয়ে যায়, রডের রং লাল হয়ে যায় না? তো এই জন্য হচ্ছে ওই জায়গায় তোমার মানে ওই তোমার পাথর যেগুলো আছে এই পাথরগুলোতে মরিচা পড়ছে, তাই হচ্ছে গ্রহটা লাল বর্ণ ধারণ করছে। জাস্ট ওইটাকে আমি তোমাদেরকে আগেও বলছি, জ্ঞানমূলকের অ্যান্সার দিবা হচ্ছে শর্টে, একেবারে শর্টে না পুরোটা, মানে তুলে অ্যান্সার দিবা। মানে এরকম না জাস্ট তোমাকে বললো সৌরকলঙ্ক কি, সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায়, এতটুকু লেখে যদি তুমি শেষ করে দাও তাহলে জিনিসটা অ্যান্সারটা দেখতে খারাপ লাগায়, অ্যান্সারটা দেখতে খারাপ লাগে। এটা এক কথায় উত্তর হয়ে যায়, এক কথায় প্রকাশ করছি না ছোটবেলা আমরা, এটা এক কথায় প্রকাশ হয়ে যায়, এটাকে এক কথায় প্রকাশ লিখতেছি না, এখানে তোমার বাকিটাও লিখতে হবে। তাকে সৌরকলঙ্ক বলে। পুরাপুরি সুন্দর করে লেখো না, একটু দু একটা শব্দ বেশি লেখো, সমস্যা নাই তো, তোমার কলমের কালি তো শেষ হয়ে যাচ্ছে না, লাগলে এটাকে নিয়ে নিবা। তো মঙ্গল গ্রহের রং মানে রংটা হচ্ছে লাল, কারণ এটি একটি পাথুরে গ্রহ এবং এর পাথরগুলোতে মরিচা পড়েছে। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, দেখো এটা আমরা একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্টদের বলছিলাম, আমি মাত্র মনে পড়ছে, তোমাদের কখনো বলি নাই, বাদ বাকি যে স্টুডেন্টরা আসো সারা বাংলাদেশের যারা দেখতেছো, সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন লেখার টেকনিকটা কি? অনুধাবনমূলক প্রশ্ন লেখার টেকনিক হচ্ছে তোমাকে যেই প্রশ্নটা হচ্ছে করা হবে, দেখো মঙ্গল গ্রহের রং লাল কেন, তোমাকে তো জাস্ট এক কথায় প্রকাশ করে দিলেই হবে না। এখানে লেখার টেকনিকটা হইতেছে যে মঙ্গল গ্রহের রং লাল কেন, এটার সিম্পল একটা অ্যান্সার তুমি দিবা যেটা তুমি জানো। প্রথম পার্টে যে দেখো মঙ্গল গ্রহের রং মানে মঙ্গল গ্রহটা লাল রঙের কারণ হলো এটি একটি পাথুরে গ্রহ এবং এর পাথরগুলোতে মরিচা পড়েছে। তুমি সিম্পলি এক লাইনে তোমার অ্যান্সারটা দিয়ে দিলা। তারপর তুমি যে অ্যান্সারটা দিছো ওইটাকে ব্যাখ্যা করতে হবে বা ওইটার সাপোর্টে তোমার প্রমাণ দেখাইতে হবে যে আমি যে কথাটা বলছি এটা কেন রাইট। দেখেন এই লজিকে এই পার্টটা হচ্ছে কি তোমার ব্যাখ্যা, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে লজিক, ঠিক আছে? এই লজিকে আমার কাছে মনে হয় এটা রাইট। দেখো মঙ্গল গ্রহের রং লাল, এটিকে লাল গ্রহ বলা হয়, এটি লাল কারণ এটি একটি পাথুরে গ্রহ এবং পাথরগুলোতে মরিচা পড়েছে, ঠিক আছে? ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে, ব্লা ব্লা অনেক কিছু। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরে মঙ্গলের অবস্থান। জাস্ট তুমি একটা ব্যাখ্যা দাঁড় করালা এবং তুমি একটা লজিক দিলা। কেন তোমার কাছে মনে হয়, মানে তুমি যে কথাটা বলছো যে মঙ্গল গ্রহের লাল রঙের কারণ হচ্ছে এটা একটা পাথরে গ্রহ মরিচা পড়ছে, লজিক দাও, মানে রিজন কি, ব্যাখ্যাটা দাও। তো ব্যাখ্যা তুমি করে দিলা, আরো দেখবো আমরা, তখন হচ্ছে জিনিসটা তোমাদের আর একটু ক্লিয়ার হবে। দেখো উদ্দীপকে উল্লিখিত এক স্থানের মানে এ স্থানের তোমার দুপুর 2টার সময় বি স্থানে কয়টা বাজবে? দেখো দুপুর 2টার সময় এতে 2টা বাজে, এই সেমই, মানে আলাদা কিছু না। দেখো ওই যে বললাম না তারিখ দিয়ে দিবে অনেক জায়গায়, যে তারিখ দিয়ে দিছে, দেখো এখানে তোমার বুঝতেই পারতেছো যে তোমার মানে ঋতু পরিবর্তন নিয়ে হচ্ছে একটা কাহিনী তোমার এই জায়গাতে আছে। উদ্দীপকে উল্লিখিত এ স্থানে দুপুর 2টার সময় বি স্থানে কয়টা বাজবে নির্ণয় করো। এ স্থানে কয়টা বাজে? এ স্থানে হচ্ছে দুপুর 2টা বাজে, বি স্থানে কয়টা বাজবে নির্ণয় করতে বলছে। কি কি নির্ণয় করতে বলছে বলো তো? আমাদেরকে বের করতে বলছে টাইম। টাইম যখন বলে তখন আমরা কিসে ফোকাস করি? আমরা দ্রাঘিমাতে হচ্ছে ফোকাস করি। আর যখন হচ্ছে আমাদের ঋতু পরিবর্তনের কথা বলা হয় তখন আমরা অক্ষরেখায় হচ্ছে ফোকাস করি। অক্ষরেখা দেখে বুঝি যে যদি বলা হয় 27 ডিগ্রি উত্তর মানে কি, উত্তর গোলার্ধে পৃথিবীর উত্তর পার্টে অবস্থিত। আর 42 ডিগ্রি দক্ষিণ মানে কি, দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ওকে, তো এই যে দেখো উত্তর দক্ষিণ বুঝেই তো আমরা বুঝি যে আচ্ছা উত্তরের ঋতু তখন এরকম, দক্ষিণ ঋতু হচ্ছে এরকম। এটাই দেখবা প্রশ্ন করছে উদ্দীপকে উল্লেখিত তারিখে এ ও বি স্থানে কি একই ঋতু বিরাজমান? অবশ্যই করবে না, ঠিক আছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, আমরা আসতেছি, এটা ভালো একটা প্রশ্ন। দেখো তো উদ্দীপকে উল্লেখিত এ স্থানে দুপুর 2টার সময় বি স্থানে কয়টা বাজবে? সময় আমরা দ্রাঘিমায় ফোকাস করি। এতে সিম্পলি দেখো এইখানে হচ্ছে 2টা একই সাইডে, কিন্তু এটা হচ্ছে আমাদের সুবিধা বা আপার হ্যান্ড, দুইটাই হচ্ছে পশ্চিমে, দুইটাই পশ্চিমে। এখন 2টা পশ্চিমে হইলে আসলে ডিফারেন্সটা কেমনে বের করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিব। যদি 2টাই পূর্বে হতো সেম কাজটা আমরা করতাম, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিব। আর যদি মনে করো 2টা আলাদা আলাদা হয়, একটা পূর্বে হয় একটা পশ্চিমে হয়, তখন আমরা যোগ করি। বুঝা গেছে? 2টা পশ্চিমে হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে হচ্ছে আমরা ডিফারেন্স মানে দ্রাঘিমা পার্থক্য বের করব। আর যদি পূর্বে হয় 2টা সেম একদিকে হলেই আমরা হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে ডিফারেন্স বের করব। ওকে, আর যদি 2টা আলাদা আলাদা হয়, একটা পূর্বে হয় একটা পশ্চিমে হয়, যেটা আমরা দেখে আসছি এতক্ষণ ধরে, তখন আমরা যোগ করব 2টা। বুঝতে পারছো? তো এই জায়গাতে দেখো 2টা কি পশ্চিমে আছে, একই সাইডে আছে। চলো আমরা হচ্ছে আলাদা একটা স্লাইডে যাই, এ এবং বি এর ব্যাপারটা হচ্ছে আমরা দেখি। দেখো এখানে বলা আছে কি, ফার্স্টে বলা আছে হচ্ছে এ এর ব্যাপারে। তো এ এর ব্যাপারে কি বলা আছে? এ এর দ্রাঘিমা কত? এর দ্রাঘিমা হচ্ছে 65 ডিগ্রি পশ্চিম। কত? 65 ডিগ্রি
তোমার পশ্চিম দ্রাঘিমা, পশ্চিম। আর বি এর দ্রাঘিমা কত? বি এর দ্রাঘিমা হচ্ছে তোমার 51 ডিগ্রি পশ্চিম। কত? 51 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, এখন টাইম কি বলে দিচ্ছে দেখো, এতে হচ্ছে দুপুর 2টা বাজে। এতে কয়টা বাজে? এর টাইম হচ্ছে তোমার 2টা, মানে 2 PM, 2টা বাজে। PM মানে কি? দুপুর 2টা। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে বি এর টাইমটা। বি এর কি বের করতে হবে? বি এর টাইমটা হচ্ছে আমাকে বের করতে হবে, দ্যাটস ইট। এ এর টাইম আমি জানি, আমি বি এর টাইমটা হচ্ছে বের করে নিব। তো চলো এই জায়গাতে হচ্ছে আমরা ফার্স্টে কি জানি বলছিলাম, যেটা ম্যাপিং করি যে কোনটা কোন জায়গায় আছে। তো এ আছে হচ্ছে 65 ডিগ্রি পশ্চিমে। এ আছে কোথায়? ধরো এটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা। কোনটা? এটা হচ্ছে ধরো আমাদের মূল মধ্যরেখা বা হচ্ছে প্রাইম মেরিডিয়ান। তো পশ্চিম দিকে দুইটাই আছে। কোন দিকে আছে? পশ্চিম দিকে হচ্ছে তোমার দুইটাই আছে। দেখো এই যে এটা হচ্ছে এখানে আছে, এইদিকে একটা আছে, এখানে একটা আছে এই জায়গাতে। তো দেখো ফার্স্টে আমাদের কি আছে, মানে বিটা হচ্ছে দেখো কম। বি হচ্ছে কম, মানে কি? বি তো 51 ডিগ্রি, তাই না? পশ্চিম দিকে 51 ডিগ্রি, তাই কম। আর এ হচ্ছে আমাদের বেশি, মানে কি? এ হচ্ছে তোমার 65 ডিগ্রি। কোন দিকে? পশ্চিম দিকে। ওকে, তো এখন এটা কেন আঁকাইলাম এটা তোমাদেরকে পরে বলতেছি। কোনটা কোনটার কোন দিকে আছে এটা কিন্তু আমাদের সময় বাড়বে না কমবে সেটা ডিসাইড করতে লাগে, তাই না? তো দেখো এ আর বিটা হচ্ছে আমি পেয়ে গেছি, এ আর বি পেয়ে গেছি। এখন এখানে আমাদের বের করতে বলছে বি এর টাইমটা। সুন্দর মতো আমরা প্রথমে দ্রাঘিমা পার্থক্য বের করব। দেখো এই দুইটা কোন সাইডে আছে? একই সাইডে আছে না? যখন হচ্ছে দুইটা একই সাইডে থাকে তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা বিয়োগ করে দিই। দেখো এই জায়গাতে দ্রাঘিমা পার্থক্য যদি আমরা বের করি, কি বলবো? দ্রাঘিমা পার্থক্য থেকে আমরা সময় পার্থক্য বের করি, আবার সময় পার্থক্য থেকে হচ্ছে আমরা দ্রাঘিমা পার্থক্য বের করি। দেখো দ্রাঘিমা পার্থক্য কত? এখানে হচ্ছে তোমার 65 ডিগ্রি থেকে আমি 51 ডিগ্রি বিয়োগ করে দিব, যেহেতু দুইটা একই সাইডে আছে। দুইটা যদি পূর্ব দিকে থাকতো সেম কাজই আমি করতাম, পার্থক্য মানে বিয়োগফল। ওকে, তো এই জায়গাতে কত ডিগ্রি আসবে? এই জায়গাতে হচ্ছে তোমার 14 ডিগ্রি আসবে। দেখো 1 ডিগ্রি এর জন্য আমরা সময় পার্থক্য পাই হচ্ছে তোমার 4 মিনিট। কত? 4 মিনিট, ছোট হাতের এম দিয়ে লিখলাম। আর তাহলে 14 ডিগ্রির জন্য আমরা কত পাবো? 14 ডিগ্রির জন্য আমরা পাবো হচ্ছে তোমার 14 গুণ হচ্ছে তোমার 4 মিনিট। 4 10 40, 4 4 16, 56 মিনিট। কত? 56 মিনিট। তো আমরা সময় পার্থক্য কত পাইলাম? 56 মিনিট পাইছি। দেখি মিলায় দেখি ভুল করছি কিনা আবার। 56 মিনিটই দেখো। তো এখন এই জায়গাতে এতে বাজে হচ্ছে 2 PM। এতে কয়টা বাজে? 2টা বাজে। বিতে কত বাজবে? বেশি বাজবে না কম? বেশি বাজবে না কম? তোমরা তো বলবা যে ভাই দুইটাই তো পশ্চিমে আছে। দেখো এর কোন দিকে বি আছে সেটা হচ্ছে ফ্যাক্ট। এর কোন দিকে বি আছে? বি এ থেকে পূর্ব দিকে আছে, তার মানে কি সময় বাড়বে। যদি বিটা এখানে হইতো, বি যদি সাপোজ এই জায়গায় হইতো, তার মানে কি? বি এ থেকে পশ্চিম দিকে আছে, সময় কমবে। কিন্তু বিটা আসলে এ থেকে পূর্ব দিকে আছে। এখানে সূর্য আগে দেখা যায়, সূর্য এখানে হচ্ছে আগে দেখা যায়, সূর্য আগে মাথার উপরে থাকে, পরে হচ্ছে এই জায়গাতে যায়। বুঝতে পারছো? তাই হচ্ছে এখানে আমাদের কি সময়টা বেশি থাকবে। তো এখানে কয়টা বাজে? এখানে বাজে হচ্ছে তোমার 2 PM। তার মানে এখানে যদি আমরা টাইমটা বের করতে যাই, 2 PM এর সাথে আমরা কত যোগ করব বলো তো? আমরা হচ্ছে 56 মিনিট যোগ করব। তার মানে সময়টা কত? সময়টা হবে দুপুর 2টা 56 মিনিট বা হচ্ছে PM। ইংলিশে লিখলাম, তোমরা এখানে দুপুর লিখবা। দেখো সুন্দর মতো তোমরা ম্যাথটা বুঝছো এই জায়গায়, সিম্পল জিনিসপত্র বাবা। তো দেখো উদ্দীপকে খ স্থানের সময় দুপুর 2টা 56 মিনিট। তোমাদের যা দেখালাম সেটাই হচ্ছে এই জায়গায় আছে, যে দুপুর 2টা 56 মিনিট হচ্ছে তোমার সময়। আমরা নির্ণয় করে ফেললাম। ওকে, তো তারপরে এই জায়গাতে প্রশ্ন আরো কি জিজ্ঞেস করছে? প্রশ্ন জিজ্ঞেস করছে উদ্দীপকে উল্লেখিত তারিখে এ এবং বি স্থানে কি একই ঋতু বিরাজমান? না। দেখো 20 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর মানে 23 সেপ্টেম্বরের কাছাকাছি, মানে পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হওয়ার একটা সম্ভাবনা আছে। পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হওয়ার হচ্ছে একটা সম্ভাবনা আছে, এই 23 সেপ্টেম্বরের আগে পরে। তো এখন এই জায়গাতে আমাদের কি দেখা যায়? 23 সেপ্টেম্বর বা 20 সেপ্টেম্বর তারিখে উত্তর গোলার্ধে কি কাল বলতো? উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলে গিয়ে শরৎকাল চলে আসছে, এরপরে শীতকাল আসবে, তাই না? আর দক্ষিণ গোলার্ধে হচ্ছে তোমার শীতকাল চলে গিয়ে বসন্তকাল আসছে, তাই না? শীতকাল চলে গিয়ে বসন্ত, মানে উল্টাটা হয় না? ধরো হচ্ছে গ্রীষ্মের পরে কি আছে? শরৎ, শরতের পরে আসে আমাদের শীত উত্তর গোলার্ধে, তারপর আসে হচ্ছে বসন্ত। আর দক্ষিণ গোলার্ধে এরকমই। তো আমাদের যখন হচ্ছে গ্রীষ্মকাল, মানে জুনের 21 তারিখের কথা বলতেছি, দেখো 21শে জুন। কত? 21শে জুন তারিখে কি হয়? 21শে জুন তারিখে হচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। তো এরপরে 21শে জুনের পরে, এটা কিন্তু বইয়ে বলা আছে, 21শে জুনের পরে, 21 জুনের পরে পৃথিবী আস্তে আস্তে কি হইতে থাকে? পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে থাকে। এই যে এটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধ, ধরো উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, আর ওইদিকে হচ্ছে সূর্য। বুঝতে পারছো? তো কি হয় দেখো তো, উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরতে থাকে, দক্ষিণ গোলার্ধ কাছে আসতে থাকে। 23 সেপ্টেম্বর তারিখে কি হয়?
উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে। তো এই জিনিসটা হয় না, বইয়ে বলা আছে না। এবং তারপর কি বলছে যে আমরা দেখি যে 21শে জুনের পরে 23 সেপ্টেম্বর আসতে আসতে আমাদের এখানে কি থাকে, শরৎকাল। শরৎকাল যেমন মনে করো যে সেপ্টেম্বর অক্টোবর এখনো মনে করো চলতেছে বা শরৎ শেষ হয়ে গেছে। ওকে, তো এই যে দেখো শরৎকাল আসে এই সময়টায়। এবং দক্ষিণ গোলার্ধে কি হয় দেখো, দক্ষিণ গোলার্ধে 21শে জুন তারিখে ছিল শীতকাল, এই যে এই জায়গাতে। আস্তে আস্তে হচ্ছে তোমার 23 সেপ্টেম্বর আসতে আসতে দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে যায়, শীতকাল চলে গিয়ে বসন্তকাল আসে, এটাই। তো অবশ্যই দুইটা সেম ঋতু না। উদ্দীপকে ক খ স্থানে তোমার দেখো এই যে ম্যাপিংটা করছে এটা আমাদের দরকার নেই। এটা জাস্ট কি, এটা হচ্ছে তোমার মনে করো যে মানে একটা মানে যে রেখচিত্র তোমরা দেখো না, সেটা দিয়ে হচ্ছে তোমার করছে। যেমন এই যে এটা হচ্ছে তোমার মনে করো যে মানে মূল মধ্যরেখা ধরলো, বা এই যে ধরো এই যে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের বুঝাইলো। তো এখানে ছকটা তোমরা যদি খেয়াল করো, তোমাদের ছকটা দেখাইলে তোমরা বুঝবা না, এটা হচ্ছে কনফিউজড হয়ে যাবা। দেখো 27 ডিগ্রি উত্তর, 42 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। 27 ডিগ্রি উত্তর, 42 ডিগ্রি দক্ষিণ। এই যে দেখো ক ক বা এ কে ধরছে কোথায়, এ কে ধরছে হচ্ছে এই যে দেখো উপরের দিকে 27 ডিগ্রি উত্তর। দ্রাঘিমা তো এমনি মাপ মানে অক্ষরেখা তো এমনি মাপে, তাই না? যে এখান থেকে কত ডিগ্রি দেখো 27 ডিগ্রি, আর এটা হচ্ছে 42 ডিগ্রি। ওকে, আর একটা ছিল কি এই যে এই মেজারমেন্টটা, যে এখান থেকে কতটুকু দূরে সেটাকে আমরা বলি হচ্ছে দ্রাঘিমা। আর এখান থেকে কতটুকু দূরে এটাকে আমরা বলি হচ্ছে অক্ষ। এই যে এটা হচ্ছে 27 ডিগ্রি দূরে উত্তরে আছে, আর এটা 42 ডিগ্রি দূরে পশ্চিম মানে তোমার হচ্ছে দক্ষিণে আছে। আর এইটা হচ্ছে কি দেখো এখান থেকে তোমার দুইটাই আছে কি পশ্চিমে, একটা আছে 51-তে আর একটা আছে তোমার 65-তে, দেখছো? তো দুইটাকে একদম ম্যাচ করে এটা আর এটাকে কানেক্ট করে এই যে খ আছে বা বি আছে এই জায়গাতে, আর এইটা আর এইটাকে কানেক্ট করে ক আছে হচ্ছে এই জায়গায়। এটা তো তোমরা যদি নাও চাও নাও দিতে পারো, সমস্যা নাই, জাস্ট সিম্পলি মেজারমেন্ট করে হচ্ছে আমরা বসাইছি। ওকে, এখান থেকে হচ্ছে উপর দিকে আর নিচ দিকে আমরা মাপি হচ্ছে তোমার অক্ষ, আর এইদিকে বা ওই দিকে মাপি হচ্ছে আমরা দ্রাঘিমা। দুইটাই কোন দিকে, পশ্চিম দিকে, তাই দুইটাই হচ্ছে এই সাইডে। এবং তারপরে হচ্ছে অক্ষ আর দ্রাঘিমা, এই যে দেখো এখানে হচ্ছে অক্ষ এখানে দ্রাঘিমা, এই দুইটা মিলে কোন জায়গায়, এখানে। তো এ হচ্ছে এখানে, এটা হচ্ছে তোমার মনে করো যে দ্রাঘিমা, আর এটা হচ্ছে আমাদের অক্ষ, দুইটা মিলে কোন জায়গায়, এই জায়গাতে। তো এই ম্যাপটা তোমরা যদি নাও আঁকো তাও সমস্যা নাই। এরপরে হচ্ছে তোমার জাস্ট এটার ব্যাখ্যা দিছে। ওকে, যে ব্যাখ্যা দিছে যে কেন হচ্ছে দুইটার তোমার হচ্ছে ঋতুটা ডিফারেন্ট হবে, আর কিছু না। সিম্পলি বোঝা গেছে গেছে। তো তারপর দেখো এই জায়গাতে হচ্ছে আমাদের মানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার আরও জিনিসপত্র আছে। সৃজনশীল প্রশ্ন 4টা হচ্ছে, চলো হচ্ছে আমরা দেখি। এবং এই জায়গাতে আমাদের কিন্তু অলরেডি 3টা কোশ্চেন আমরা সলভ করে ফেলছি। তো ম্যাথের ব্যাপারে তোমাদের যতটুকু কনফিউশন আছে, এই কনফিউশনটা কিন্তু এখন আর ওরকম আগের মতো কাজ করবে না ইনশাল্লাহ। তো চলো আমরা হচ্ছে এখন এই প্রবলেমটা দেখি। মূল মধ্যরেখা কাকে বলে? আমরা জানি যে যুক্তরাজ্যের মানে ইউকে লন্ডনের হচ্ছে তোমার গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর হচ্ছে যেই তোমার দ্রাঘিমা রেখাটা আমরা কল্পনা করি, ওইটাকে আমরা মেইন ধরি, এই জন্য এটাকে বলা হয় মূল মধ্যরেখা। এবং সেটা দ্রাঘিমা কয় ডিগ্রি বলো তো? সেটা দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, আর প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? এই তোমাদেরকে একটু আগে বলছি যে প্রমাণ সময় হচ্ছে আমাদের কেন কাজে লাগে। ওকে, দেখো এটাকে ব্যাখ্যা করছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে যে বলি, দেখো একই দেশে সময়ের পার্থক্য দূর করার জন্য প্রমাণ সময় নির্ণয় করা হয়। মানে সময় পার্থক্য বলতে ওই যে নিউ ইয়র্ক আর টেক্সাসের মধ্যে যাতে কোনো প্রবলেম না হয়, যে নিউ ইয়র্কে হচ্ছে তোমার দুপুর 12টা আর তখন হচ্ছে টেক্সাসে তোমার মনে করো ভোর। এখন টেক্সাসের মানুষ যদি ঘুম থেকে ওইটা দেখে 12 PM 12 PM দেখাচ্ছে, এটা কেমন দেখাবে বলো? তাদের কাছে উল্টাপাল্টা লাগবে না জিনিসপত্রগুলা? তো সেই জন্য হচ্ছে আমাদের প্রমাণ সময় দরকার হয়। দেখো একই দেশে সময়ের পার্থক্য দূর করার জন্য প্রমাণ সময় নির্ণয় করা হয়, মানে একটা দেশের বিভিন্ন জায়গায় টাইম যাতে বিভিন্ন রকম না হয় সেই জন্য। ওই যে তোমাদের বললাম চট্টগ্রামে একটা টাইম, রাজশাহীতে একটা টাইম, ঢাকায় একটা টাইম, এরকম হইলে তো মনে করো যে মানে প্লেনের টাইম, ট্রেনের টাইম, বাসের টাইম, পরীক্ষার টাইম, এগুলো নিয়ে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে, তাই না? আর বড় দেশগুলোতে এরকম মনে করো আলাদা কয়েকটা মনে করো একাধিক টাইম জোন থাকে, একাধিক হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড টাইম ধরে নেওয়া হয়, কিন্তু ছোট ছোট দেশগুলোতে এত প্যারা হয় না। তো একই দেশে সময়ের পার্থক্য দূর করার জন্য প্রমাণ সময় নির্ণয় করা হয়। দেখো আমি সুন্দর মতো সিম্পলি আমার অ্যান্সারটা হচ্ছে এক লাইনে হচ্ছে ক্লিয়ার করে দিলাম, কিন্তু তোমাদেরকে বলছি অনুধাবনমূলক আমাদের কি করতে হবে, অ্যান্সার দিয়ে হচ্ছে আমাদেরকে ওই অ্যান্সারটাকে প্রুফ করতে হবে, প্রমাণ দেওয়া লাগবে, লজিক দেওয়া লাগবে যে আমার কাছে মনে হয় এই জন্য অ্যান্সারটা রাইট। দ্রাঘিমা রেখার উপর
মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর 12টা ধরে স্থানীয় সময় নির্ণয় করলে বৃহদায়তন একই দেশের মধ্যে সময় গণনার বিভ্রাট সৃষ্টি হয়। কথাটা কি বোঝাইছে? দ্রাঘিমা রেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালকে, মানে ধরো তুমি যেই জায়গায় আসো সেই জায়গায়, তুমি ধরো ঢাকায় আসো, তোমার ঢাকার উপর দিয়ে যেই দ্রাঘিমা রেখাটা গেছে ওই দ্রাঘিমা রেখার উপর একদম সোজাসুজি যখন হচ্ছে সূর্য অবস্থান করবে তখন আমরা ধরি কি ওই জায়গাতে দুপুর 12টা বাজছে। তো ওইটা যদি ধরি তাহলে ধরো চট্টগ্রামে আগে আগে এটা হবে, চট্টগ্রামে কেউ আছে, তোমার বন্ধু চট্টগ্রামে আছে, ওর দ্রাঘিমা বরাবর মানে ওর উপর দিয়ে যে দ্রাঘিমাটা গেছে, চট্টগ্রামে ও যে জায়গায় আছে সেখান দিয়ে যে দ্রাঘিমাটা গেছে ওই বরাবর সূর্য যখন পরে, ঢাকায় একটু পরে পরে, রাজশাহীতে একটু পরে পরে, এরকম হলে তো মনে করো এক এক সময় চট্টগ্রামে আগে 12টা বাজবে, ঢাকায় পরে 12টা বাজবে এবং রাজশাহীতে এরপরে হচ্ছে 12টা বাজবে, এটা হচ্ছে সমস্যা। তো এই ধরনের হচ্ছে তোমার যদি আমরা ধরি তাহলে স্থানীয় সময় নির্ণয় করলে বৃহদায়তন একই দেশের, মানে যেই দেশের আয়তন বড়, মোটামুটি সব দেশের আয়তনই হচ্ছে বড় আছে, তো একই দেশের মধ্যে সময় গণনার বিভ্রাট বা কনফিউশন বা হচ্ছে প্রবলেম সৃষ্টি হয়। এই সময়ের বিভ্রাট দূর করার জন্য প্রত্যেক দেশে সেই দেশের মধ্যভাগের কোনো স্থান দ্রাঘিমা রেখা অনুযায়ী প্রমাণ সময় নির্ণয় করা হয়, মানে একটা দেশের প্রমাণ সময় একটা ধরা হয়। বুঝতে পারছো? মানে এই জন্য পুরো বাংলাদেশের জন্য টাইম একটাই, বাট দ্যাট ডাজেন্ট মিন যে চট্টগ্রামের সূর্য আগে ওঠে এবং হচ্ছে তোমার হচ্ছে কি বলে, মানে চট্টগ্রামের সূর্য আগে ওঠে না, অবশ্যই চট্টগ্রাম থেকে আগে সূর্য দেখা যায়। সেন্ট মার্টিন থেকে যখন সূর্য দেখা যায় ঢাকায়, সূর্য ওটা দেখতে আরও মনে করো যে মিনিট 10 ওয়েট করতে হয়। কারণ কি? দ্রাঘিমার জন্য, তাই না? ওইটা পূর্ব দিকে, তাই হচ্ছে ওইখানে সূর্য আগে দেখা যায়, এবং ঢাকা হচ্ছে ওইটা থেকে আরও পশ্চিমে, তাই সূর্য পরে দেখা যায়, ওইটা তো ফিক্সড। কিন্তু এটার উপর ডিপেন্ড করে আমরা যদি টাইম নির্ণয় করি তাহলে প্রতিটা জায়গার জন্য টাইম 1 মিনিট 2 মিনিট করে হচ্ছে আমাদের আগে পিছিয়ে করতে হবে, যেটা খুবই প্রবলেমেটিক। তো ওই যে বললাম না, ট্রেনের লাইন, প্লেনের টিকেটের সময় বা হচ্ছে পরীক্ষার সময়, এগুলো আমরা নির্ধারণ করবো কেমনে? পুরা বাংলাদেশে একসাথে যদি সকাল 10টা না বাজে, পরীক্ষা কেমনে শুরু হবে? এই জন্য হচ্ছে পুরা দেশের জন্য একটা প্রমাণ সময় থাকে, এবং একটা আছে কি তোমার স্থানীয় সময়, ওগুলো তো এক এক জায়গায় এরকম, যেই জায়গায় সূর্য মাথার উপর যখন থাকে ওইটা হচ্ছে তখন ওই জায়গাটার 12টা, বলতে গেলে ওই তখন হচ্ছে দুপুর 12টা বাজে, এবং তার উপর ডিপেন্ড করে আমরা দিনের বাকি সময় নির্ণয় করতে পারি। ওটা স্থানীয় সময়, কিন্তু স্থানীয় সময়টা আমরা ব্যবহার করি না, আমরা প্রমাণ সময় ব্যবহার করি। দেখো তারপর বলতেছে কি যে কিউ স্থানের সময় নির্ণয় করো। সহজ, কিউ স্থানের সময় হচ্ছে, চলো আমরা নির্ণয় করি। কিউ এ কি আছে দেখো, কিউ এ আমরা জানি যে সময়ের কথা যখন বলবে তখন আমরা দ্রাঘিমায় চলে যাব, আমরা আর অন্য কিছুতে তাকাবো না। সময়ের কথা যখন বলবে আমরা সুন্দর মতো দ্রাঘিমাতে চলে যাব। পি আর কিউ, চলো আমরা আগে চিন্তা করি যে পি আর কিউ এর যে ব্যাপারটা বলছে কিউ স্থানের সময় নির্ণয় করো। চলো এই জায়গাতে হচ্ছে আমরা আগে পি এর যেটা দেওয়া আছে, আমাদের যে কি কি দেওয়া আছে দেখো তো। পি হচ্ছে তোমার কত? পি হচ্ছে 25 ডিগ্রি, সরি 60 ডিগ্রি পশ্চিম, দুইটাই হচ্ছে পশ্চিমে, তো এটা আমাদের একটা সুবিধা। এবং জিনিসটা কিন্তু আমি মুখেই বের করতে পারি যে এটার মধ্যে দ্রাঘিমা পার্থক্য আছে 10 ডিগ্রি এবং সময় পার্থক্য হবে হচ্ছে তোমার কত? 40 মিনিট। কত? 40 মিনিট হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে, এখানে চিন্তা করার দরকার নেই। তাও হচ্ছে চলো আমরা এটা করি। তো দেখো এই জায়গাতে কি আছে, এই জায়গাতে আছে হচ্ছে তোমার পি, পি এবং আছে হচ্ছে তোমার কিউ। পি হচ্ছে কত? পি হচ্ছে কত ডিগ্রি দেখো, পি হচ্ছে তোমার 60 ডিগ্রি পশ্চিম আর কিউ হচ্ছে 50 ডিগ্রি পশ্চিম। 60 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে, আর 50 ডিগ্রি হচ্ছে পশ্চিম। আমার ডিজিট ইংলিশে লিখতে ভালো লাগে তাই লিখছি, বাংলায় আমার হাতের লেখা খারাপ তো তাই। তো দেখো পিতে কয়টা বাজে? পিতে বাজে হচ্ছে দুপুর 1টা, সময়টা আমরা দেখতে হবে, ঠিক আছে, মানে 1 PM, 1 PM। তাইলে আমার কিউ এর টাইমটা কখন হবে সেটা আমাদের বের করতে হবে, তাই না? এখন তোমরা দেখো যে পি এবং কিউ, একটা হচ্ছে 50 ডিগ্রি পশ্চিম, ধরো এটা হচ্ছে মূল মধ্যরেখা, এটা হচ্ছে 50 ডিগ্রি পশ্চিম, সরি এটা হচ্ছে ধরো হচ্ছে 50 ডিগ্রি পশ্চিম। এখানে কি আছে? এখানে আছে তোমার মনে করো যে কিউ, আর এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি পশ্চিম, আর এটা হচ্ছে তোমার পি। এটা কত? 50 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি। এইদিকে কেন আঁকলাম? কারণ পশ্চিম এইদিকেই হয়, বুঝতে পারছো? তো এখন দুইটার মধ্যে দ্রাঘিমা পার্থক্য জানি কেমনে বের করবো, দুইটা সেম দিকে আছে। তো আমরা দেখো 60 ডিগ্রি থেকে 50 ডিগ্রি যদি বিয়োগ দিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের দ্রাঘিমা পার্থক্যটা বের হয়ে যায়। কত ডিগ্রি আসলে দ্রাঘিমা পার্থক্য আসছে? 10 ডিগ্রি। তো এই জায়গাতে আমরা জানি যে 1 ডিগ্রির জন্য কত? 1 ডিগ্রির জন্য সময় পার্থক্য হয় হচ্ছে তোমার 4 মিনিট। তার মানে 10 ডিগ্রির জন্য সময় পার্থক্য হবে হচ্ছে আমাদের 40 মিনিট। 10 দিয়ে গুণ করে দিছি, আর লিখলাম না। ওকে, তো 40 মিনিট সময় পার্থক্য হবে। তো দেখো এখানে বাজে হচ্ছে 1টা, এখানে বাজে 1টা, তার মানে আমরা এই 1 PM এর সাথে আইদার যোগ করব নাহলে হচ্ছে বিয়োগ করব। কত মিনিট? 40 মিনিট। এখন চলো আমরা দেখি যোগ করব না বিয়োগ করব। এখন খেয়াল করে দেখো, আমাকে কিউ এর টাইম বের করতে বলছে। কিউ পি থেকে কোন দিকে? কিউ পি থেকে পূর্ব দিকে, তার মানে কি সময় বাড়বে, তার মানে কি যোগ হবে। তো দেখো এই জায়গাতে আমাদের যোগটা হবে, তার মানে অ্যান্সারটা আমাদের কি দাঁড়াবে? দুপুর 1টা 40 মিনিট বা 1:40 PM অ্যান্সার। বুঝা গেছে? সময় বাড়বে।
আর যদি কমতো, যদি এমন হতো যে কিউ হচ্ছে পি এর পশ্চিম দিকে, তাহলে 40 মিনিট মাইনাস যাইতো, 12টা 20 মিনিট হইতো, বুঝতে পারছো? তো দেখো এটাই কিন্তু এই জায়গাতে সুন্দর মতো তোমাদের অ্যান্সার করা হয়েছে, দেখো 1:40 মিনিট। আর তোমাদেরকে বলছি অ্যান্সার তোমরা এভাবে করবা, আমি যেভাবে দেখাইছি এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, বাট সুন্দর মতো আমাদেরকে এইভাবে অ্যান্সার করতে হবে, বোঝা গেছে? একদম ভেঙে ভেঙে সুন্দর করে। দেখো আরেকটা কি, পরেরটা ওই যে ঋতু পরিবর্তন নিয়ে প্রশ্ন করবে স্বাভাবিক। তুমি কি মনে করো পি ও কিউ স্থানের ঋতু একই হবে? পি এবং কিউ এর ঋতু কি একই হবে? না, দেখো পি হচ্ছে 25 সেপ্টেম্বর, যে 25 সেপ্টেম্বর তারিখ, পি হচ্ছে তোমার উত্তর গোলার্ধে এবং কিউ হচ্ছে উত্তর গোলার্ধে, হ্যাঁ একই হবে, দুইটাই তো সেম গোলার্ধে, ওয়েদার সেম। মানে পৃথিবীর একই গোলার্ধে যদি দুইটা জিনিসের অবস্থান হয় তাহলে কি হবে, দুইটা জায়গার অবস্থান হয় তাহলে কি দুইজনের ওয়েদার সেম হবে বা আবহাওয়া সেম হবে। দেখো এটা এই জায়গাতে এখানেই বলা হয়েছে সুন্দর মতো যে হ্যাঁ আমি মনে করি পি ও কিউ স্থানের ঋতু একই হবে। ব্যাখ্যাটা হচ্ছে তোমরা ঋতু পরিবর্তনের পার্টটা ভালো মতো, ঋতু পরিবর্তনের পার্টটা খুব ভালো মতো পড়বা, ওইখান থেকে প্রশ্ন আসবেই, বুঝে গেছে? গেল। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, নাজু ও তার পরিবার, এখানে ম্যাট ট্যাট নাই আলোচনা, নাজু ও তার পরিবার নিয়ে, নাজু তার পরিবার নিয়ে গত জুন মাসে, সময়টা খেয়াল করো কোন মাসে, জুন মাসে তোমার অস্ট্রেলিয়া ভ্রমণে যায়, যাওয়ার সময় তারা হালকা পোশাক পরিধান করে, কারণ কি জুন মাসে হচ্ছে বাংলাদেশে, কিন্তু তোমার একটা জিনিস বুঝতে হবে, দেখো বাংলাদেশ কিন্তু এই যে পৃথিবী, বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে আর অস্ট্রেলিয়া হচ্ছে দক্ষিণ গোলার্ধে, বুঝতে পারছো? এই জিনিসটা জেনারেল নলেজ জানতে হবে। তো এখন দেখো বাংলাদেশে জুন মাসে তোমার গ্রীষ্মকাল, হালকা জামা কাপড় পরতে হয়, আর অস্ট্রেলিয়াতে ওই সময় কি অবশ্যই শীতকাল, দক্ষিণ গোলার্ধে অপোজিটে যেহেতু শীতকাল, তাই না? তো এখন কিন্তু সেখানে পৌঁছে মানে কি অস্ট্রেলিয়ায় পৌঁছে তাদের উলের মোটা কাপড় পরিধান করতে বাধ্য হচ্ছিল, মানে শীত তো, ঠান্ডা না। তারা ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণে যায়, সমুদ্র সৈকতের ওই জায়গায় গেছে, ধরো কোথায় গেছে ডাজেন্ট ম্যাটার, সমুদ্র দেখতে গেছে, সেখানে সমুদ্র ফুলে উপকূলে আশ্রে পড়ছিল, সমুদ্র ফুলে মানে কি পানি বেড়ে গেছিল, মানে কি বলতো জোয়ার হচ্ছিল, যা দেখে নাজুর মেয়ে উচ্ছ্বসিত হয়, মানে খুবই এক্সাইটেড হয়, আরে পানি বেড়ে গেছে, ঠিক আছে? তো নাজুর মেয়ে উচ্ছ্বসিত হয়ে নাজুকে সমুদ্রের পানি ফুলে ওঠার কারণ জিজ্ঞেস করলে নাজু বলে যে এটি সমুদ্রের একটা অবস্থা, প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর, 6 ঘন্টা 13 মিনিট অন্তর অন্তর হচ্ছে দেখা যায় জোয়ার ভাটা। সিম্পল, দেখো এটা জোয়ার ভাটা থেকে প্রশ্ন একটা হয়ে গেল। গ্রহ কাকে বলে? মহাকর্ষ বলের প্রভাবে নিজস্ব আলো তাপহীন গ্রহের নিজস্ব আলো নাই, তাপ নাই, যেসব জ্যোতিষ্ক সৌরজগতে যা আছে সবই জ্যোতিষ্ক, সূর্যের চারদিকে পরিক্রমণ করছে, সূর্যের চারদিকে ঘুরছে, সেগুলোকে বলা হয় হচ্ছে তোমার গ্রহ। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজন হয় কেন? অলরেডি হচ্ছে এটা অনেকবার আমরা দেখছি আসছে, মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাথায় রাখবা, এই যে এগুলা কিন্তু তোমার যখন তুমি কোনো একটা সাপ্লিমেন্টারি বই গাইড বা হচ্ছে লেকচার শিট যাই দেখবা কেন, কোশ্চেন যেখানে আছে, এটা তো তোমার মনে করো এই ক্লাসটা দেখার পরে কিন্তু আলটিমেটলি তোমার এই ম্যাথ এবং কোশ্চেন কীরকম হবে সেটা নিয়ে কোনো কনফিউশন থাকতেছে না। বাট আলটিমেটলি হচ্ছে তোমরা কিন্তু স্টিল টেনশন করো, প্র্যাকটিস নিয়ে, তো প্র্যাকটিস করবা যত মন চায় করবা, দেখবা হাতে চলে আসছে এগুলোর অ্যান্সার। তো উদ্দীপকের নাজু পরিবারকে কি কারণে মোটা কাপড় পরিধান করতে হয়েছিল? সিম্পল ব্যাখ্যা, দক্ষিণ গোলার্ধে গেছে শীতকাল, তাই সেটাকেই হচ্ছে আমরা লজিক্যালি ব্যাখ্যা করবো যে দেখেন এই এই কারণে হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধ, মানে 21শে জুন তারিখে, দেখেন জুন মাসে তো আমাদের এখানে উত্তর গোলার্ধ, এখানে আমাদের গরম থাকে, কিন্তু ওই তখন হচ্ছে দক্ষিণ গোলার্ধে, মানে দক্ষিণ গোলার্ধ তখন সূর্য থেকে দূরে থাকে, তাই না? দক্ষিণ গোলার্ধ তখন হচ্ছে সূর্য থেকে, এটা দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে, দক্ষিণ গোলার্ধে তোমার কর্কট ক্রান্তি রেখা বরাবর হচ্ছে কি পড়ে না, মকর ক্রান্তি রেখা বরাবর হচ্ছে সূর্যের আলো তোমার একদম মনে করো যে ডিরেক্টলি পড়ে, ঠিক আছে? তো মকর ক্রান্তি 66.5 ডিগ্রি, এই হাবিজাবি ইনফরমেশনগুলা বইয়ের মধ্যে সুন্দর মতো আছে বাবা, চাইলে তোমরা একটা যে কাজ করতে পারো, দেখবা বইয়ের মধ্যে এরকম একটা চিত্র দেওয়া আছে পৃথিবীর 4টা অবস্থান 4 তারিখে, মানে এই যে 4টা যে তারিখ, 21শে জুন, 23শে মার্চ, তারপর মানে 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21শে মার্চ, এই যে তোমার মনে করো ডিফারেন্ট ডিফারেন্ট তারিখে পৃথিবী আসলে কিরকম অবস্থায় থাকে একটা চিত্র আছে না, একে দিবা, বিজিএস এর চিত্র আঁকলে টিচার অনেক পছন্দ করে, নাম্বার বেশি দেয়, এটা হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার টেকনিক, নাথিং এলস। তো আমরা জানি কেন হচ্ছে নাজুর পরিবারকে গরম কাপড় পরাইতে হয়েছিল, উদ্দীপকে সংগঠিত সমুদ্রের অবস্থা পৃথিবীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। এই যে দেখো তোমাদের চ্যাপ্টার লাস্ট পার্ট, আমাদের জনজীবন এবং অর্থনৈতিক জীবনের উপর জোয়ার ভাটার প্রভাব, এটা লিখে দিবা, শেষ, আর কিছু না, এটাই বলছে, দেখো পৃথিবীর উপর ব্যাপক প্রভাব বিস্তার করে, অবশ্যই ব্যাপক প্রভাব বিস্তার করে, আমাদের লাইফস্টাইল, যাতায়াত, তারপর শক্তি উৎপাদন, অর্থনৈতিক কাজকর্ম, ব্যবসা ইত্যাদি, তারপর বাণিজ্য, এগুলোর ক্ষেত্রে অনেক তোমার হচ্ছে তোমার কি মানে অবদান আছে জোয়ার ভাটার। আহ্নিক গতি কাকে বলে? আহ্নিক গতি মানে কি, পৃথিবী যেই গতির ফলে নিজের অক্ষের চারদিকে ঘুরে সেটাকে আহ্নিক গতি বলে, যে পৃথিবী যে এমনি এমনি ঘুরতেছে এটাকে কি বলা হয়? আহ্নিক গতি বলে। আমি তো এমনি ঘুরে দেখাইতে পারতেছি না, আমার হাত ভেঙে যাবে। পৃথিবী নিজ অক্ষে বা মেরুরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে, আমরা অলওয়েজ জানি শুরু থেকেই পড়ছি এই চ্যাপ্টারে যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, মানে এই দিক থেকে ওই দিকে,
এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে এরকম এরকম ভাবে হচ্ছে পৃথিবী ঘুরে। পৃথিবী কিন্তু এরকম এরকম ভাবে ঘুরে না, পৃথিবী হচ্ছে এইরকম এরকম ভাবে হচ্ছে তোমার ঘুরে। তো পশ্চিম থেকে পূর্ব দিকে যে আবর্তন করে এটাকে আমরা কি বলি, আহ্নিক গতি। পূর্ব দিকে আবর্তন করে, যার সময় হচ্ছে তোমার 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই মানে যেটাকে আমরা 24 ঘন্টা ধরি, এই যে পৃথিবী নিজের অক্ষের উপর চারদিকে, নিজের অক্ষের চারদিকে যে ঘুরে আসে একদিন সময়, ওইটাকে বলা হয় আহ্নিক গতি। যে গতির ফলে এই যে গতিটা যে আছে না, এই গতিটাকে বলা হয় আহ্নিক গতি। তারপর কি বলছে দেখো, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন? আমরা অলরেডি এটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখে আসছি। জ্ঞানমূলকেও হচ্ছে মানে অনুধাবনমূলকে আমরা এটা অ্যান্সার করতে পারবো। সিম্পলি আগে অ্যান্সার দিব, দেন অ্যান্সারটাকে ব্যাখ্যা করব লজিক দিয়ে। আমার কাছে কি ইনফরমেশন আছে, কি প্রমাণ আছে, আমি যে অ্যান্সারটা দিছি এটা যে রাইট, এটা কি প্রমাণ আছে, এটা হচ্ছে আমি এই জায়গাতে ব্যাখ্যা করবো, দ্যাটস ইট। তো চিত্র একের ক চিহ্নিত স্থানে কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়? দেখো ক চিহ্নিত স্থানে তোমরা হচ্ছে একটু খেয়াল করো ব্যাপারটা, দেখো কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়। দেখো তোমাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে কোন জোয়ার, ঠিক আছে, কোন জোয়ার সৃষ্টি হয় জিজ্ঞাসা করা হয়েছে। কালি অন্যরকম তাই দাগ দিয়ে দিলাম। তো এখন এই জায়গাতে সূর্য আছে, চাঁদ আছে, সূর্য এবং চাঁদ এক লাইনে, মানে কি ভরা কটাল, ভরা কটাল। আর আমরা বুঝতেছি এটা হচ্ছে অমাবস্যা, কারণ কি চাঁদ এবং সূর্য এক লাইনে, চাঁদটাকে হচ্ছে আমরা দেখা যাবে, মানে চাঁদটাকে দেখা যাবে না, কারণ কি সূর্যের আলো চাঁদের এই পাশে পড়তেছে, এই পাশে হচ্ছে অন্ধকার, এই পাশ পুরাটা হচ্ছে অন্ধকার, তাই পৃথিবী থেকে চাঁদকে হচ্ছে আধার দেখায় অমাবস্যা। চাঁদ যে তখন থাকে না তা না, আধার দেখায়, অন্ধকার দেখায়। সেম এটাও হচ্ছে তোমার ভরা কটাল, তখন হচ্ছে এটা পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা তিথি মানে কি, পূর্ণিমা তিথি বলতে যখন পূর্ণিমাটা হয়, দেখো সূর্য এই জায়গায়, চাঁদ এই জায়গায়, সূর্যের আলো চাঁদের এই পাশে পড়তেছে, যেটা পৃথিবী থেকে ভিজিবল, তখন পুরা ফুল মুন দেখা যায়। তো এটা পূর্ণিমা, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার অমাবস্যা, এটা পূর্ণিমা। বাংলাদেশের দেখো চিত্র ক চিহ্নিত স্থানে কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়? দেখো সুন্দর মতো বলছে, চিত্র একের ক চিহ্নিত স্থানে কটা দেখা যাচ্ছে না, বাট চিত্র একে ভরা কটাল হচ্ছিল, কি হচ্ছিল তোমার ভরা কটালি হচ্ছিল। দেখো তো তেজ কটাল বা হচ্ছে ভরা কটাল অমাবস্যা তিথিতে এই ধরনের জোয়ার সৃষ্টি হয়। দেন এটাকে ব্যাখ্যা দিছি, জোয়ার ভাটা কেন হয়। ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করছে কি, আর কিছু জিজ্ঞেস করছে, কোশ্চেন বুঝবা, কোশ্চেনে যা জিজ্ঞেস করে না এটা বলবা না, বিজিএসে তোমরা আলতু ফালতু এক্সট্রা কথা লিখে সময় নষ্ট করো। দেখো বলছে চিত্র একের ক চিহ্নিত স্থানে কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কটা দেখা যাচ্ছে না, বাট জোয়ার যে দেখো ভরা কোটাল, তোমরা যখন বই বই পড়বা, ঠিক আছে, বা তোমরা যারা হচ্ছে পড়ছো অলরেডি, ক্লাসে তোমাদেরকে পড়াইছি, তোমরা জিনিসটা ইজিলি বুঝতে পারবা যে এটা ভরা কটাল কিভাবে হয়েছে। তো চিত্র একে ক চিহ্নিত স্থানে কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়? ভরা কটাল সৃষ্টি হয়। তোমাকে যা জিজ্ঞেস করছে কোন ধরনের মানে মানে জোয়ার সৃষ্টি হয়, আর কিছু জিজ্ঞাসা করছে এই জোয়ারের কাজ কি বা কি না, জাস্ট বলছে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করবা, জোয়ার ভাটা ব্যাখ্যা করবা, জোয়ার ভাটা ব্যাখ্যা করে তেজ কটালটা বা ভরা কটালটাও হচ্ছে ব্যাখ্যা করবা, দ্যাটস ইট। লাগলে চিত্র এঁকে দিবা, লাগলে চিত্র এঁকে দিবা। এই যে দেখো যখন এই যে সূর্য, চাঁদ, পৃথিবী সেম লাইনে থাকে, বা এই যে দেখো সূর্য, পৃথিবী, চাঁদ সেম লাইনে থাকে, তখন ভরা কটাল হয়। ওকে, আবার ধরো হচ্ছে তেজ কটাল, এখানে সূর্য, এখানে পৃথিবী, এই জায়গায় চাঁদ, বা হচ্ছে এই জায়গাতে চাঁদ, তখন মরা কটাল হয়। এই জিনিসপত্রগুলো চিত্র এঁকে দেখা, বা টিচাররা চিত্র খুবই পছন্দ করে। তারপর কি আছে দেখো, কোশ্চেন বুঝবা, কোশ্চেনে তোমাকে জাস্ট জিজ্ঞাসা করা হয়েছে কোন ধরনের জোয়ার সৃষ্টি হয়, ব্যাখ্যা করতে বলছে, করছো। ওকে, বাংলাদেশের উপকূলীয় জনজীবনে চিত্র 2 এর কোনো প্রভাব আছে কিনা, জোয়ার ভাটার প্রভাব আছে কিনা উপকূলীয় জনজীবনে, বলো তো। আছে, সেটাই হচ্ছে আমরা এই জায়গাতে ব্যাখ্যা করব সুন্দর মতো, আর কিছু আমাদের নাই। দেখো তো আনিস লন্ডনে থাকতে টেমস নদীর একটি গবেষণাগার পরিদর্শনে যায়, সেখানে সে ভৌগোলিকভাবে অঙ্কিত একটি রেখার উপর অবস্থান করছিল। কোন রেখা বলো তো? প্রাইম মেরিডিয়ান, মূল মধ্যরেখা। গবেষণাগারে ঘড়িতে আনিস স্থানীয় সময় দেখলো মধ্যাহ্ন 12টা, মানে কি দুপুর 12টা। সে নিউ ইয়র্কে তার বন্ধুর কাছে ফোন করে জানতে পারলো সেখানে স্থানীয় সময় তখন 7টা। এই যে দেখো আমরা ডিফারেন্ট একটা কোয়েশ্চেন পাইছি, যেটা করাইতে তোমাদেরকে ভাল লাগবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি? দেখো এটা আমাদের বইয়ে সুন্দর মতো দেওয়া আছে, 4টা প্রমাণ সময় আছে যুক্তরাষ্ট্রে। প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝো? প্রতিপাদ্য স্থান মানে কি আমরা পড়ছি না, যে ধরো প্রতিপাদ্য স্থান হচ্ছে, ধরো এটা হচ্ছে এ, একদম পৃথিবীর কেন্দ্র বরাবর অপোজিটে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে এ এর প্রতিপাদ্য স্থান, মানে এ এর প্রতিপাদ্য স্থান বি। এমসিকিউ শিওর শটে খুব সুন্দর মতো বলে দিছি। ওকে, এটাকে ব্যাখ্যা করবো। আনিস কোন ভৌগোলিক রেখার উপর অবস্থান করছিল, ব্যাখ্যা করো সুন্দর মতো। আমরা যে বলে দিব যে আনিস হচ্ছে তোমার গ্রিনিচে, মানে যেটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা বা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, যেটা দ্রাঘিমা শূন্য ধরা হয়, সেটাই। দেখো প্রশ্ন কি জিজ্ঞেস করছে, প্রশ্ন জিজ্ঞেস করছে যে আনিস কোন ভৌগোলিক রেখার উপর অবস্থান করছিল। দেখো অ্যান্সার কি দিছে, আনিস ভৌগোলিক দিক দিয়ে মূল মধ্যরেখার উপর অবস্থান করছিল। এটা হচ্ছে প্রথমে আমরা লিখলাম, আমাদের অ্যান্সার হয়ে গেছে। তারপরে বাকি পার্টে আমাদের অ্যান্সারটাকে আমরা ব্যাখ্যা করব। তোমাকে বলছেই, দেখো প্রশ্ন বুঝবা, তোমাকে কিন্তু প্রশ্নতে যা বলছে তাই করবা, যে ব্যাখ্যা করতে বলছে, তুমি যেটা অ্যান্সার করছো এটা লজিক দাও, লজিক দিয়ে ব্যাখ্যা করে দিছো। যে সিম্পলি আমরা জানি যে মূল মধ্যরেখার কি, মূল মধ্যরেখা হচ্ছে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে। গ্রিনিচ মানমন্দির বলতে কি, একটা তোমার মনে করো জায়গা,
যেটাকে বলা হয় মান মন্দির, যেটার উপর দিয়ে যে রেখাটা গেছে সেটাকেই বলা হয় মূল মধ্যরেখা। এটা আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা কল্পনা করে নিছি, আর কিছুই না, এটা কেউ তৈরি করে দিয়ে যায় নাই। তো উদ্দীপকের তথ্য অনুযায়ী বা তথ্যানুযায়ী নিউ ইয়র্কের দ্রাঘিমা নির্ণয় করেছে। দেখছো আমি তোমাদের কি বলছিলাম, সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমা পার্থক্য বের করা যায়, দ্রাঘিমা পার্থক্য থেকে সময়ের পার্থক্য বের করা যায়। মানে আমরা এতক্ষণ দ্রাঘিমার পার্থক্য বের করে সময় বের করতেছিলাম, এখন আমরা দ্রাঘিমা থেকে দ্রাঘিমা থেকে সময় বের করছি, এখন সময় থেকে দ্রাঘিমা বের করবো। অপোজিটটাও করা যায়। কি বলছে দেখো, সকাল 7টা আর হচ্ছে তোমার মনে করো যে স্থানীয় সময় হচ্ছে তোমার কত, মধ্যাহ্ন 12টা। সকাল 7টা এবং স্থানীয় সময় হচ্ছে মধ্যাহ্ন 12টা। তো এই জায়গাতে দেখো সুন্দর মতো আমরা হচ্ছে একবার দেখে নিই, সকাল 7টা স্থানীয় সময়, এটা এখানে তোমার 5 ঘন্টা হচ্ছে তোমার কি আছে, 5 ঘন্টার সময়ের জন্য দ্রাঘিমার ব্যবধান হবে 15 গুণ 5। 15 গুণ 5, দ্রাঘিমার ব্যবধান পাইছে হচ্ছে 5, এবং 5 ঘন্টার জন্য দ্রাঘিমার সময়ের ব্যবধান হবে, আচ্ছা ঠিক আছে, 75 ডিগ্রি। ওকে ফাইন, চলো আমরা জিনিসটা শুরু করি। কই জানি স্লাইডটা খুলছিলাম, দেখো এক জায়গাতে তোমার মনে করো যে মানে এটা কোনটা, লন্ডন না, লন্ডনই তো ধরছিল, হ্যাঁ লন্ডন। তো আমরা এল দিয়ে বোঝাই, এল এ তোমার কয়টা বাজে, 12 PM। কত, 12 PM হচ্ছে আছে। আর নিউ ইয়র্ক এনওয়াই, ঠিক আছে, এনওয়াই নিউ ইয়র্ক বোঝাই, সেখানে হচ্ছে তোমার কত, সেখানে তোমার সময়টা বলছে হচ্ছে সকাল 7টা, কত, সকাল 7 AM। এখন দেখো এক জায়গায় সকাল 7টা বাজে, আরেক জায়গায় বাজে হচ্ছে কয়টা, তোমার দুপুর 12টা বাজে। তো দুইটার মধ্যে সময়ের পার্থক্য কত, দুপুর 12টা সকাল 7টা, দুপুর 12টা সকাল 7টা। তার মানে হচ্ছে আমরা যদি এই দুটাকে বিয়োগ করি তাহলে হচ্ছে অ্যান্সারটা পাবো হচ্ছে তোমার 5, কত, 5 ঘন্টা, কত, 5 তোমার হচ্ছে ঘন্টা। সময়ের পার্থক্য পেয়ে গেলাম। এখন সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমা পার্থক্য আমরা কেমনে বের করি, দেখো 7টা, সকাল 7টা আর দুপুর 12টা, ডিফারেন্স কত, তোমার হচ্ছে 5 ঘন্টা। এখন তোমরা সুন্দর মতো একটা জিনিস দেখো, এই যে 5 ঘন্টা যে আমরা পাইছি, এই 5 ঘন্টা হচ্ছে তাদের মধ্যে কিসের পার্থক্য, 5 ঘন্টা হচ্ছে তাদের মধ্যে সময়ের পার্থক্য। 5 ঘন্টা মানে কত, 5 গুণ হচ্ছে তোমার 60 মিনিট, কত, 60, 5 গুণ 60 মিনিট কত, এই জায়গায় হচ্ছে তোমার 300 মিনিট, কত, 300 মিনিট। তো 300 মিনিট আমরা পাইছি। এখন আমরা এতদিন কি দেখছি যে 1 ডিগ্রি এর জন্য সময় পার্থক্য হয় কত, 1 ডিগ্রি এর জন্য সময় পার্থক্য হয় হচ্ছে 4 মিনিট। তো দেখো আমরা উল্টা বলতে পারি যে 4 মিনিট সময় পার্থক্য হয় হচ্ছে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের জন্য। যেহেতু আমরা উল্টা করতেছি কেন, আমাদেরকে দ্রাঘিমা পার্থক্য বের করতে বলছে। দেখো কি বলছে যে নিউ ইয়র্কের দ্রাঘিমা নির্ণয় করো। দ্রাঘিমা পার্থক্য থেকেই তো আমরা দ্রাঘিমা বের করব, দ্রাঘিমা পার্থক্য থেকে দ্রাঘিমা বের করব। ওকে, তো দ্রাঘিমা পার্থক্য বের করি, দেন দ্রাঘিমা বের হয়ে যাবে। দেখো চিন্তা করে এই জায়গাতে কি বলছে, 4 মিনিটের জন্য হচ্ছে 1 ডিগ্রি হয়, তার মানে তোমার 1 মিনিটের জন্য কত হবে, দেখো ঐকিক নিয়মে ম্যাথ করতেছে আর কিছুই না। 1 মিনিটের জন্য কত হবে, 1 ডিগ্রি বাই হচ্ছে তোমার 4, ঠিক আছে, এত ডিগ্রি। আর 300 মিনিটের জন্য কত হবে, 300 মিনিটের জন্য কত হবে, দেখো 300 মিনিট, 300 মিনিট দ্রাঘিমা পার্থক্যের জন্য সময় পার্থক্য হবে হচ্ছে 300 বাই হচ্ছে 4, 300 বাই হচ্ছে তোমার 4 যদি হয়, মানে এটা তো ডিগ্রিতে আসবে অ্যান্সার, বুঝছো, দ্রাঘিমা পার্থক্য যেহেতু করতেছি, 300 ভাগ 4, এটা যদি আমরা করি 4 7 28, 4 5 20, ঠিক আছে, 75 ডিগ্রি ভাগ করে দেখো এটাই আসবে। তো আমরা আসলে দ্রাঘিমা পার্থক্য বের করলাম কত, উল্টাটা করছি। এতদিন আমরা দ্রাঘিমা পার্থক্য থেকে সময় পার্থক্য বের করছি, এখন সময় 300 মিনিট সময় ডিফারেন্স আছে নিউ ইয়র্ক আর হচ্ছে লন্ডনের মধ্যে, সেখান থেকে আমরা এদের মধ্যে দ্রাঘিমার তফাৎটা বের করছি কত, 75 ডিগ্রি। এখন দ্রাঘিমা পার্থক্য বের করছি 75 ডিগ্রি। এখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে কি, তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে নিউ ইয়র্কের দ্রাঘিমা নির্ণয় করো। লন্ডনের দ্রাঘিমা কত, লন্ডনের দ্রাঘিমা কত, 0 ডিগ্রি, ঠিক আছে। তো এদের দুইটার মধ্যে, লন্ডন আর নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 75 ডিগ্রি, তাই নিউ ইয়র্কের দ্রাঘিমা কত হবে, নিউ ইয়র্কের দ্রাঘিমা হবে হচ্ছে 75 ডিগ্রি। এখন চিন্তা করো, একটা ঠান্ডা মাথায় চিন্তা করো, লন্ডনে বাজতে ছিল দুপুর 12টা, নিউ ইয়র্কে বাজতে হচ্ছে তোমার সকাল 7টা, তার মানে কি নিউ ইয়র্কের সময় লন্ডন থেকে বেশি না কম, অবশ্যই কম। কম মানে কোন দিকে যাবে, পশ্চিমে যাবে, তার মানে 75 ডিগ্রি পশ্চিম। এটা হচ্ছে নিউ ইয়র্কের দ্রাঘিমা, সিম্পল। এই যে এতক্ষণ বুঝাইলাম না, এটাকে পিছে যাও একটু, ভিডিওটা পিছনে নাও, আবার দেখো, বুঝে যাবা ক্লিয়ারলি। ওকে, তো দেখো এই জায়গাতে অ্যান্সার কিন্তু আমরা পাইছি কত, অ্যান্সার আমরা পাইছি হচ্ছে তোমার 75 ডিগ্রি পশ্চিম। এই যে দেখো দ্রাঘিমা হবে 75 ডিগ্রি পশ্চিম, এটা এখানে ব্যাখ্যা করে লিখছে, আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে ম্যাথমেটিক্যালি বুঝাই দিলাম।
ওকে, তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, খুবই সিম্পল। ভূগোল বিষয়ের শিক্ষক মতিউর রহমান দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সৌরজগৎ নিয়ে আলোচনা করছিলেন। প্রথমে তিনি এমন একটি গ্রহ নিয়ে আলোচনা করলেন যেটি সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটা? বৃহস্পতি, ঠিক আছে, জুপিটার। ওকে, পরে তিনি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ, তৃতীয় নিকটতম গ্রহ মানে কি? পৃথিবী, আর্থ আলোচনা করলেন। দেখো এইরকম প্রশ্ন হয় না, বাট 2018 সালে কিন্তু এই পরীক্ষাটা, এই প্রশ্নটা আসছিল 2018 সালে, মানে সকল বোর্ড 2018, আমি যখন পরীক্ষা দিছিলাম 2018 সালে এসএসসি দিছিলাম তখন আসছিল। তো কেন্দ্রদিক শক্তি কাকে বলে? এই জায়গাতে তোমার ডেফিনেশন দেওয়া আছে। তারপরে তোমার এখানে বলছে যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল হওয়ার কারণ ব্যাখ্যা করো। সিম্পলি ব্যাখ্যা করে দিবা। উদ্দীপকে প্রথমে যে গ্রহটি নিয়ে আলোচনা করা হয়েছে তা ব্যাখ্যা করো। জাস্ট তোমাকে কি বলছে দেখো, তুমি একটু দেখো না। উদ্দীপকের প্রথমে বৃহস্পতি নিয়ে যে গ্রহটি নিয়ে আলোচনা করা হয়েছে তা ব্যাখ্যা করো। সিম্পলি এত টানা হেসরা করে বিশাল ব্যাখ্যা লেখার কিছু নাই। বইয়ের ব্যাখ্যাটা যদি তোমার মনে থাকে তাইলে 100 তুমি এই পার্টটা সচরাচর আমরা সৃজনশীলের জন্য পড়ি না, কিন্তু তোমার যদি এটা এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য পড়া থাকে তাও দেখবে এটা অ্যান্সার হয়ে গেছে। দেখো সুন্দর মতো জাস্ট বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতির যে ব্যাখ্যাটা বইয়ের মধ্যে আছে যতটুকু মনে আছে লিখে দিছে, 3-3 বা 3-2, সিম্পলি পেয়ে যাবা। ওকে, তারপর কোশ্চেন বুঝতে হবে। পরে আলোচিত গ্রহটি মানে পৃথিবী জীবজন্তু উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ। হ্যাঁ, তুমি কি এর সাথে একমত? ফার্স্টে তোমাকে বলতে হবে যে ভাইয়া আমি একমত কি একমত না, তুমি বলবা হ্যাঁ একমত। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। কোশ্চেনে সিম্পলি লেখা আছে তোমার উত্তর, যেটা তুমি উত্তর করছো, তুমি যে বলছো একমত, এটা সপক্ষে মানে এটা সাপোর্টে লজিক দাও। সিম্পলি তুমি তোমার বইয়ে যা পড়ছো সেটা লজিকে দিবা। কেন পৃথিবীকে তোমার মনে হয় যে পৃথিবী জীবজন্তু এবং উদ্ভিদের বসবাসের যোগ্য? তোমার বই থেকে যা পড়ছো তাই সুন্দর মতো। এই ধরনের সিকিউ থেকে অ্যান্সার করাটা কিন্তু খুবই ইজি। লাস্টের কোশ্চেনটা আমরা দেখবো। দেখো, রিমা গত রমজানে কি করছে? ঢাকা থেকে সাতক্ষীরায় নানা বাড়ি বেড়াতে গেল। ওরা খেয়াল করলো নানা বাড়ির সামনে নদীটি দিনের কোনো সময় পানিতে ভরা থাকে, আবার কোনো সময় পানি নিচে নেমে যায়, জোয়ার ভাটা। একদিন সে নদীর ঘাটে দাঁড়িয়ে ভরা নদী দেখছিল। সে সময় পাশের দোকানে টেলিভিশনে মাগরিবের আজান শুনে রিমা দৌড়ে বাড়ি গিয়ে ইফতার করতে চাইলে মা বাধা দিয়ে বললেন আমাদের এখানে এখন ইফতারের সময় হয়নি। মানে যে ঢাকার টাইমে দিছে আর কি। ওকে, ঢাকার টাইমে দিছে কেমনে বুঝলাম? কারণ দেখো কই গেছে, দেখো সাতক্ষীরা, ঢাকা হচ্ছে এই জায়গাতে, সাতক্ষীরা হচ্ছে আর এই দিকে, মানে ঢাকা থেকে সাতক্ষীরা পশ্চিম দিকে। তার মানে ঢাকা থেকে সাতক্ষীরার সময়টা কম। মানে আমাদের এখানে যখন হচ্ছে তোমার মনে করো যে মানে সন্ধ্যা হয়, সূর্য ডোবে, সাতক্ষীরায় তখন ডোবে না। লোকাল টাইম আলাদা, কিন্তু মানে তোমার যেটা বলা হয় প্রমাণ সময় সেম। মানে আমার এখানে যখন 6টা 50 বাজে, সাতক্ষীরা তো 6টা 50 বাজে, কিন্তু আমার এখানে সূর্য ডুবছে, সাতক্ষীরায় ডোবে নাই, সাতক্ষীরায় তখন ইফতার করা যাবে না, এরকম তফাৎ আছে। তো দেখো মেরুরেখা, তোমার দেখো এখন এখন ইফতারের সময় হয়নি, এখন ঢাকার লোকজন হচ্ছে ইফতার করবে। মেরুরেখা কাকে বলে? দেখো বলছে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বা মেরুরেখা বলে। কি বলছে? পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে মেরুরেখা বলে। মানে পৃথিবী যদি একটা, তোমাদের বলছি পৃথিবী যদি একটা ফুটবল হয়, মাঝখান বরাবর যদি এটা তোমার মনে করো যে কিছু ঢুকায় দেওয়া হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে অক্ষরেখা বা মেরুরেখা। মঙ্গল গ্রহের রং লাল কেন? এটা অলরেডি আমরা ফেস করছি, কমন কোশ্চেন। ওকে, কুমিল্লা বোর্ড 2019। উদ্দীপকে রিমা নদীর পানির যে প্রতিক্রিয়া লক্ষ্য করেছিল তার কারণ ব্যাখ্যা করো। দেখো কোশ্চেন বুঝতে হবে তোমাকে, কিন্তু জোয়ার ভাটা কি সেটা ব্যাখ্যা করতে বলে না, তোমাকে বলছে যে জোয়ার ভাটার কারণ ব্যাখ্যা করো। জোয়ার ভাটার কারণ আমরা বইয়ে পড়ছি না? পড়ছি, সুন্দর মতো হচ্ছে দেখো জোয়ার ভাটার কারণগুলা। উদ্দীপকে রিমা নদীর পানিতে যে প্রক্রিয়া লক্ষ্য করেছিল তার কারণ জোয়ার ভাটা, ঠিক আছে। ও দাঁড়া, উদ্দীপকে রিমা নদীর পানিতে যে প্রক্রিয়া লক্ষ্য করেছিল তার কারণ ব্যাখ্যা করো। সরি, এই যেটা লক্ষ্য করছিলাম আমি ভাবছি এটাই জোয়ার ভাটা, এটার কারণ জানতে যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কি, যা দেখছে ওইটার কারণ, মানে কি যা দেখছে সেটাই হচ্ছে তোমার জোয়ার ভাটা। জোয়ার ভাটা মানে কারণটাই হচ্ছে জোয়ার ভাটা। এখন জোয়ার ভাটা কি, জোয়ার ভাটা কেন হয়, সেগুলোর একটা ব্যাখ্যা সুন্দর মতো 3 মার্কের জন্য যতটুকু লেখা দরকার অতটুকু লিখবো। যে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কটাল, মরা কটাল ইত্যাদি লিখে জিনিসপত্রগুলোকে সুন্দর মতো এস্টাবলিশ করবা। উদ্দীপকে দুটি স্থানের ইফতারের সময় ভিন্নতার কারণ বিশ্লেষণ করো। স্থানীয় সময়, দেখো এটাই বলবে। উদ্দীপকে দুটি স্থানে ইফতারের সময় ভিন্নতার কারণ হচ্ছে স্থান দুটির দ্রাঘিমার ব্যবধান জনিত কারণে স্থানীয় সময়ের পার্থক্য। ওই যে দ্রাঘিমা একটার এক এক রকম, ঢাকার দ্রাঘিমা হচ্ছে বেশি, ঢাকায় সূর্য ওঠে আগে, ঢাকায় সূর্য ডোবে আগে। সাতক্ষীরার দ্রাঘিমা কম, ওই জায়গায় সূর্য ওঠে পরে, ঠিক আছে, সূর্য ডোবে পরে। এই জিনিসপত্রগুলাই সুন্দর মতো এই জায়গাতে দেখবা হচ্ছে ব্যাখ্যা করে দেওয়া আছে। তোমরা স্লাইডের লিঙ্কটা পেয়ে যাবা, সুন্দর মতো তোমরা অ্যান্সারও করতে পারবা। দেখা হবে এফআরবিতে বিজিএস এর আরও ইন্টারেস্টিং ক্লাস নিয়ে হয়তো তোমাদের সামনে উপস্থিত হব। আর তোমাদের জন্য হচ্ছে জাস্ট যারা হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট, শুধুমাত্র এসএসসি 26-এর জন্য এটা কাজে লাগবে এরকম না সবার, বাট আমাদের এসএসসি 26-এর জন্য হচ্ছে এফআরবিটা, ঠিক আছে। এবং সেই জায়গাতে যদি তোমরা তোমাদের ভাইয়ার নামে একটা কুপন কোড ব্যবহার করো, সেটা হচ্ছে তানভীর 400,
তোমরা 400 টাকা ছাড় পেয়ে যাচ্ছ। কত টাকা ছাড় পাচ্ছ? 400 টাকা। ওটা দিয়ে খায়ও, মজা খায়ও 400 টাকা ছাড় দিয়ে। ওকে, দেখা হবে শীঘ্রই ইনশাল্লাহ। তোমাদের জন্য শুভকামনা। অন্য একটা শিওর শট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য বেস্ট অফ লাক।